আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো রমজান মাসে আশা করতেছি তোমাদের পড়াশোনা অনেক ভালো কাটতেছে এবং আ তোমরা তোমাদের আমলের পাশাপাশি তোমাদের পড়াশোনাও গুছিয়ে রাখতেছো। তো আজকে তোমাদের পড়াশোনা গুছিয়ে দেওয়ার জন্য আমরা তোমাদের জন্য ওয়েপন সিরিজের ১ম ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং এই ১ম ক্লাসে আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পদার্থবিজ্ঞানের ৯ম-১০ম শ্রেণী। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আলোর প্রতিফলন। এবং আলোর প্রতিফলনের এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর সিকিউ কোয়েশ্চেন থাকে। একটা সিকিউ কোয়েশ্চেন থাকবে অর্থাৎ ১০ মার্কস তোমার কমন। অ্যান্ড পাশাপাশি এখানের এমসিকিউ অবশ্যই কি প্রত্যেকবার ৫টা ৪টা থাকবে এই চ্যাপ্টার থেকে প্রতি বছর ৫ থেকে ৪টা এমসিকিউ এন্ড একটা সিকিউ কোয়েশ্চেন মাস্ট থাকে। তো এই চ্যাপ্টারটা দিয়ে আমরা আমাদের ওয়েপন সিরিজ যেটা অলরেডি ঘোষণা হয়ে গেছে, ঠিক আছে? তোমাদের তোফাইল ভাই অলরেডি বলে দিছে তোমাদের আমাদের ফেসবুক গ্রুপে। তো এই ওয়েপন সিরিজের ১ম লেকচার, ১ম ক্লাস আমরা আলোর প্রতিফলন দিয়ে শুরু করতে যাচ্ছি। আশা করতেছি এটা তোমাদের জন্য খুব ইফেক্টিভ একটা ক্লাস হবে। অ্যান্ড আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই সম্পূর্ণ ওয়েপন সিরিজের, ঠিক আছে, প্রতিটা অধ্যায়ের পদার্থবিজ্ঞানের প্রতিটা কনসেপ্ট কিন্তু আমরা ধরে আলোচনা করব। অ্যান্ড এটার পাশাপাশি তোমাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে ডেডিকেটেড সিকিউ প্লাস এমসিকিউ সলভিং ক্লাস, ঠিক আছে? এটা তোমাদের জন্য বোনাস হিসেবে থাকবে। তো আশা করতেছি তোমরা এই ক্লাসগুলো রেগুলার করবা এবং আমাদের সাথে কানেক্টেড থাকবা। চলো আমরা ক্লাসে চলে যাই। ওকে? প্রথমে আমি আমার প্রতিটা ক্লাসে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক দিয়ে ক্লাসটা শুরু করি। তো এই অধ্যায়ের কি টপিক আমাদেরকে বেশি জানতে হবে এবং এই অধ্যায়ের কোন টপিকগুলো আমরা বেশি করে পড়বো সেগুলো এক নজরে একটু দেখে ফেলি। তো প্রথমে কি আছে দেখো। আ প্রথমে আমরা দেখতেছি যে আলোর চ্যাপ্টারের ১ম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আলোর প্রতিফলনের সূত্রসমূহ। যেহেতু এই অধ্যায়ের নাম আলোর প্রতিফলন, তার মানে এখানে প্রতিফলন রিলেটেড কনসেপ্ট গুলো আসবে। আলো কি? আলো কেন প্রতিফলিত হচ্ছে? কেন প্রতিসরিত হচ্ছে? ঠিক আছে? আপতন কোণ, প্রতিসরণ কোণ, ঠিক আছে? বিজ্ঞানীদের সূত্র, ঠিক আছে? এই জিনিসগুলো এখানে আমরা জানবো। আপতন কোণ, প্রতিসরণ কোণের কি বিভিন্ন ধরনের সম্পর্ক সম্পর্কে জানবো। দেন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা টপিক হচ্ছে কি বলো তো ভাইয়া? সেটা হচ্ছে আমাদের কি নিয়মিত এবং ব্যাপ্ত প্রতিফলন। তো আমরা জানি প্রতিফলনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। কিছুক্ষণ পরে আমরা দেখবো এগুলো যে কয়েকটা প্রকারভেদ আছে। তো এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে নিয়মিত এবং ব্যাপ্ত প্রতিফলন। দেন দেখো আমরা সমতল দর্পণ, আমরা দর্পণ সংক্রান্ত কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে? দর্পণ কি কাজে ব্যবহৃত হয়? কেন দর্পণ আমাদের জন্য ইম্পর্টেন্ট? দর্পণ কয় প্রকারের? ঠিক আছে? সমতলীয়, উত্তল, অবতল। তো এই দর্পণগুলো নিয়ে আমরা আলোচনা করব। এন্ড দর্পণ সংক্রান্ত বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল টার্মসও আছে। পাশাপাশি গোলীয় দর্পণ আছে এবং গোলীয় দর্পণের ব্যবহার, ঠিক আছে? দেন হচ্ছে যে গাণিতিক বিভিন্ন ধরনের সমস্যা, সমতল দর্পণ, গোলীয় দর্পণ, ঠিক আছে? এই জিনিসগুলোর বিভিন্ন গাণিতিক সমস্যা আছে, ঠিক আছে? দেন হচ্ছে প্রতিবিম্বের কিছু তোমার কনসেপচুয়াল ম্যাথ আছে। তো এই জিনিসগুলা আমরা কি করব? ইনশাআল্লাহ সলভ করব এন্ড টাইপ ভিত্তিক ভাবে তোমাদেরকে আমরা এটা দেখাই দিব। তো এখন খেয়াল করো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কি? আলো কি? তো আলো জিনিসটা কি? এটা নিয়ে অনেক বিজ্ঞানী অনেক গবেষণা করছে। এন্ড ফাইনালি গবেষণা করার পরে আমাদের বিজ্ঞানীরা একটা ফাইনাল রেজাল্টে আসছে। কি রেজাল্ট? সেটা হচ্ছে কি? আলো হচ্ছে এক প্রকারের কি ভাইয়া? শক্তি। যা আমাদের চোখে প্রবেশ করে এন্ড যার ফলে আমরা কি করতেছি? আমরা হচ্ছে যে দেখার যে অনুভূতিটা আছে, সেই অনুভূতিটা আমাদের মধ্যে কি হচ্ছে? আমাদের মধ্যে জাগতেছে। অর্থাৎ আমরা কি করতেছি? আলোর সাহায্যে দেখতে পারতেছি। তো এই যে আলোর কনসেপ্টটা যখন আসছিল তখন অনেক বিজ্ঞানী কিন্তু তাদের বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চালাইছিল আলোর উপরে। তার মধ্যে ৩ টা বিজ্ঞানীর নাম খুব বেশি উল্লেখযোগ্য। খেয়াল করো কোন বিজ্ঞানী আমি একটু বলে দিই। যদিও তোমাদের বইয়ে নাই তাও একটু জেনে রাখো। বিজ্ঞানী নিউটন উনি কি বলছিল? স্যার, উনি বলছিল যে আলোর কণিকা তত্ত্ব দিছিল উনি। উনি আলোর কি দিছিল হে? আলোর কণিকা তত্ত্ব দিছিল। অর্থাৎ উনি বলছিল আলো হচ্ছে যে কণার নেই, ঠিক আছে? এবং কণা যেরকম হচ্ছে যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, ঠিক আছে? মানে কণার ওয়েতে যেরকম, কণা যেরকম একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে ট্রান্সফার হয়, আলো এভাবে কি কণার মতো বল আকারে কি হচ্ছে? ট্রান্সফার হচ্ছে। দেন বিজ্ঞানী হাইজেন কি করছিল?
হাইজেন হচ্ছে যে আলোর তরঙ্গ তত্ত্ব দিছিল, তরঙ্গ তত্ত্ব দিছিল। এন্ড উনি কি বলছিল, উনি বলছে আলো হচ্ছে এক প্রকারের তরঙ্গ, ঠিক আছে। এন্ড এই তরঙ্গর কনসেপ্টটা কিন্তু আমরা তরঙ্গ চ্যাপ্টারে কিন্তু পড়ছি। এন্ড এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, যারা এখন এই চ্যাপ্টারটা পড়ো নাই তাদেরকে বলবো তারা একটু ওয়েট করো, আমরা এই চ্যাপ্টারে আবার কিন্তু রিভিউতে আসবো। তো যাই হোক, তো তরঙ্গ এন্ড তরঙ্গ তথ্য নিয়ে উনি কাজ করছে, এবং পরবর্তীতে ওনার এই তরঙ্গ তথ্য নিয়ে, ঠিক আছে, বিজ্ঞানী ডি ব্রগলি, ঠিক আছে, ডি ব্রগলি কি করছিল, ডি ব্রগলি হচ্ছে যে আলোর কণা এবং তরঙ্গ তত্ত্ব, অর্থাৎ হাইজেনবার্গ, দেখো হাইজেনবার্গ এবং নিউটনের দুইটা তত্ত্বকে একসাথে করে বিজ্ঞানী ডি ব্রগলি আলোর দ্বিত্ব তত্ত্ব, ঠিক আছে, কণা এবং কি তরঙ্গ তত্ত্ব নিয়ে কাজ করছিল বিজ্ঞানী ডি ব্রগলি। কি বলছিল উনি, উনি বলছিল যে হচ্ছে যে কণা ধর্ম আলোর কি আছে, কণা ধর্ম আছে, ঠিক আছে, প্লাস কি আছে, তরঙ্গ ধর্ম আছে, ঠিক আছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে দ্বিত্ব ধর্ম। ওকে, আশা করতেছি পারবা। তারপরে ম্যাক্স প্লাঙ্ক কি বলছিল, ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে তার কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আলোকে ব্যাখ্যা করছিল, ঠিক আছে, আলোকে শক্তির ফোটন বা কোয়ান্টা আকারে, ঠিক আছে, কোয়ান্টা আকারে আলো ট্রান্সফার হয় সেই জিনিসগুলো ব্যাখ্যা করছিল। তো এই জিনিসগুলো কি হয়েছিল বিজ্ঞানীরা বলছিল। তো এই যে কনসেপ্ট গুলো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা যেহেতু আমরা একদম শুরু থেকে পড়তেছি, কনসেপচুয়াল জিনিসগুলো নিয়ে আগে তোমাদেরকে জানা উচিত, যদিও সবকিছু তথ্য তো তোমাদের বইয়ে লেখা থাকবে না, এই জিনিসগুলো একটু মনে রাখো, ঠিক আছে। এন্ড এই যে ইতিহাসগুলো একটু জেনে রাখো। ভাই আলোর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন, আলোর কি কি বৈশিষ্ট্য আছে ভাই একটু বলেন। তো আলোর বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নিই, খেয়াল করো। আলোর বিশেষ কিছু বৈশিষ্ট্যের মধ্যে আলো সবসময় কি পথে চলবে ভাইয়া, সরল রেখায় চলবে, অলওয়েজ স্ট্রেট লাইনে চলবে, ঠিক আছে, কখনো আঁকা বাঁকা পথে চলবে না, ঠিক আছে। তারপরে আলো চলাচলের জন্য নির্দিষ্ট কিসের প্রয়োজন হয় না, মাধ্যমের প্রয়োজন হয় না, নির্দিষ্ট কোনো কি মাধ্যমের প্রয়োজন হয় না। শূন্য স্থানে আলোর বেগ প্রতি সেকেন্ডে আমরা জানি 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, কত হবে ভাইয়া, 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড। ওকে, আশা করতেছি পারবা। তো এই হচ্ছে মেইনলি জিনিসগুলো। এবার তো বিজ্ঞানীরা কিন্তু এই জিনিস নিয়ে আরো অনেক কনসেপচুয়াল কথা বলছে। তো তার মধ্যে আলো কেন তরঙ্গ তত্ত্ব বা আলো কেন তরঙ্গ, ঠিক আছে, এন্ড আলোর আলোকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতেছি, কেন এই জিনিসগুলো বলতেছি সেগুলো আমরা দেখবো। তো বিজ্ঞানীরা বলছিল কি বলছিল যে লাইট মূলত কি ভাইয়া, লাইট মূলত হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইট জিনিসটা কি ভাইয়া, লাইট জিনিসটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ভাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ভাই ইংলিশে কঠিন লাগতেছে ভাই, একটু সহজ করে দেন। হ্যাঁ, একটু সহজ করে দিন। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গ, তড়িৎ চৌম্বক তরঙ্গ। এখন আবার জিজ্ঞেস করো না ভাই তড়িৎ চৌম্বক তরঙ্গ জিনিস কি, তরঙ্গ কি, তরঙ্গ নিয়ে কিন্তু অলরেডি তরঙ্গ চ্যাপ্টারে আমি অনেক কনসেপ্ট দিয়ে দিছি। তাও একটু বলে রাখি, তড়িৎ চৌম্বক তরঙ্গ বলতে বুঝাচ্ছি মূলত আমরা জানি যে তিনটা অ্যাক্সিস আমরা কিন্তু কল্পনা করতে পারি, কি একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর একটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো লাইট মূলত কিভাবে ক্রিয়েট হচ্ছে ভাইয়া, লাইট যদি আমি তোমাকে বলি এক্স অ্যাক্সিস বরাবর আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর তড়িৎ ক্ষেত্র নিই, কি ক্ষেত্র নিব স্যার, তড়িৎ ক্ষেত্র নিব। ওয়াই অ্যাক্সিস বরাবর কি করবেন তাইলে, ওয়াই অ্যাক্সিস বরাবর এই যে লম্ব বরাবর আমি একটা ক্ষেত্র নিলাম, সেটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র, আর এক্স অ্যাক্সিস বরাবর তড়িৎ ক্ষেত্র। এক্স অ্যাক্সিস বরাবর আমি নিলাম তড়িৎ ক্ষেত্র, ওয়াই অ্যাক্সিস বরাবর আমি নিলাম কি চৌম্বক ক্ষেত্র। তাইলে তাদের প্রপাগেশন অনুযায়ী তাদের যে লম্ব পার্টটা আছে, তাদের এই যে লম্ব পার্টটা আছে, এই লম্ব পার্টের একটা অক্ষ জুড়ে কি ক্রিয়েট হবে, লাইট রে ক্রিয়েট হবে, লাইট বা আলো। তার মানে আমি যদি নরমালি তোমাদেরকে বলি যে
আলো জিনিসটা কি? আলো হচ্ছে যে বিদ্যুৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের লম্ব দিকে তৈরি হওয়া একটা তরঙ্গ। এন্ড এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট তোমাদের এটা বোঝার জন্য যে আলো জিনিসটা কি সেটা বোঝার জন্য। তার মানে ফাইনালি আমরা রেজাল্টে কি হইলাম, সাম আপে আসলাম। যে কি সাম আপে আসছি ভাইয়া? আমরা সাম আপে আসছি যে এই যে লাইটটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চৌম্বক তরঙ্গ। এন্ড এই যে তড়িৎ চৌম্বক তরঙ্গটা আসলে কি করবে, পার্টিকুলারলি কি করবে, এটা হচ্ছে যে দুইটা লম্ব অ্যাক্সিসের মধ্যে একটা লম্ব, মানে এই যে এটার সাথে ওয়াই অ্যাক্সিসের সাথে এক্স অ্যাক্সিস যে লম্ব, সে লম্বের ঠিক আরেকটা লম্ব পার্ট যেটা আমরা দেখি না আসলে কাল্পনিক ভাবে, যেটা একদম স্ট্রেট লাইনে দেখাচ্ছে, সেটাই হচ্ছে আমার মূলত কি আলো। তো এখন আমরা দেখব সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট প্রতিফলন কি। এন্ড এটাই হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো দেখো প্রতিফলন, তো প্রতিফলন জিনিসটা মেইনলি আসলে কি বোঝাচ্ছে, যে আলোর যে দিকটা আছে এন্ড আলোর যে বেগটা আছে সেটা যখন চেঞ্জ হচ্ছে তখন আমরা তিনটা রিজন পাই, প্রতিফলন পাই, প্রতিসরণ পাই এন্ড শোষণ পাই। তো একটু খেয়াল করো, ধরলাম এটা হচ্ছে আমার একটা তল, ঠিক আছে, এটা আমার একটা তল এন্ড এই তলের এই পয়েন্টটা, এটাকে আমি ধরলাম আমি এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস হিসেবে কল্পনা করছি। তো এক্স এন্ড এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস এর এই পার্টটাকে আমি কি বলতেছি, খেয়াল করো, এটাকে আমি বলতেছি কি, এটাকে আমি বলতেছি বিভেদ তল, বিভেদ তল, ভালো করে বুঝো। তো এটা হচ্ছে আমার বিভেদ তল। তো এখন যখন আলোটা যখন এই বিভেদ তল, এই বিভেদ তলের মধ্যে যখন পড়বে, অর্থাৎ এটা একটা সোর্স এন্ড এই সোর্স থেকে ধরো আলোটা পড়লো, ঠিক আছে, সোর্স অফ রে, সোর্স অফ, তো কি হয় আলোটা যখন এই সোর্সে পড়ে, এই পয়েন্টটাকে ধরো আমরা ও প্রাইম দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে যে আমার, তো এই পয়েন্ট থেকে যখন আলোটা সোর্স থেকে পড়ে তখন আলোটা কি হয়ে যাচ্ছে, আলোটা এল পয়েন্টে চলে যায়। ভালো করে বুঝো, ধরলাম আমি এই পয়েন্ট থেকে আলোটা পড়লো এন্ড পরে এটা এল পয়েন্টে চলে যায়। কিছু আলো কি হচ্ছে ভাইয়া, কিছু আলো এই পয়েন্টে আবার ফিরে আসে, এই পয়েন্ট থেকে স্টার্ট হয়ে আবার এই পয়েন্টে ফিরে আসে। তার মানে এটাকে আমি ধরলাম এফ পয়েন্ট, ভালো করে বুঝো। এন্ড আরো কিছু আলো আছে, ওরা কি হচ্ছে, ওরা হচ্ছে কি হয়ে যায় ভাইয়া বলতো, হারিয়ে যায়, ঠিক আছে, হারিয়ে যায়, ঠিক আছে, বা এটাকে আমরা বলবো কি হারানো আলো বা শোষণ, হারানো আলো অথবা শোষণ। আর এই পার্টটাকে আমরা কি বলতেছি, এই পার্টটাকে আমরা বলতেছি প্রতিসরণ। কি বলতেছি ভাইয়া, এটাকে আমরা বলতেছি প্রতিসরণ এন্ড এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি প্রতিফলন। দেখে আমি বলতেছি কি প্রতিফলন। মনে রাখবা এই আলোটা বিভেদ তলের সাথে অবিলম্বের সাথে সংযুক্ত, যে বিভেদ তলের যে পরিমাণের অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি কি, এই রশ্মিটাকে আমরা কি বলি, মনে রাখবা এই রশ্মিটা হচ্ছে আমার আপতিত রশ্মি। যদিও কিছুক্ষণ পর আমরা ডিটেলস দেখব আপতিত রশ্মি। এন্ড এই যে কোণটা সেটাকে আমরা কি বলবো, আপতিত রশ্মির সাথে যে কোণটা সেটা হচ্ছে আপতন কোণ, আপতন কোণ। এন্ড এটা যেহেতু প্রথম মাধ্যম ওয়ান, ঠিক আছে, ফার্স্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড মাধ্যম, ঠিক আছে, সেকেন্ড। তো এটা ফার্স্ট মাধ্যম, এটা প্রথম মাধ্যম, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় মাধ্যম। যেহেতু প্রথম মাধ্যমের সাথে কোণ তৈরি করছে, তার মানে এটা আপতন হয়েছে, এই জিনিসটা কি হইলো, এটা হচ্ছে যে কি হইলো, প্রতিফলিত হইলো। তার মানে এটাকে আমরা কি বলবো, রিফ্লেকশন অ্যাঙ্গেল, ঠিক আছে, রিফ্লেকশন মানে প্রতিফলন, এটা হচ্ছে আমার প্রতিফলন কোণ। কি কোণ, প্রতিফলন কোণ। তো আশা করতেছি তোমরা এই জিনিসটা বুঝো। তার মানে আমরা প্রতিফলনের কনসেপ্ট থেকে তিনটা জিনিসের আইডিয়া পেলাম। কি কি, আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন কি হয়, তখন আমরা তিনটা কন্ডিশন দেখছি। কি কি কন্ডিশন দেখছি ভাইয়া? এক নাম্বার আমরা দেখছি প্রতিফলন হয়, প্রতিফলন
ফলন হয়, যেটা তোমাদের এই চ্যাপ্টারের টপিক। 2 নাম্বার আমরা কি দেখছি? 2 নাম্বারে আমরা দেখছি প্রতিসরণ হয়, যেটা তোমাদের পরের চ্যাপ্টারের টপিক। ওকে, এন্ড 3 নাম্বার আমরা কি দেখছি? 3 নাম্বার হচ্ছে যে 3 নাম্বার হচ্ছে আমরা দেখছি শোষণ। ঠিক আছে, বা কিছু হারানো আলো হয়। ঠিক আছে, শোষণ। তো এটার একটা সুন্দর এক্সাম্পল তোমাদেরকে বলি। তোমরা কখনো বাইক নিয়ে যদি কাঠফাটা রোদে, ঠিক আছে, খুব উত্তপ্ত রোদে তোমরা যদি বাইক রাখো এন্ড বাইকে যদি এসে বসো, বা অথবা তুমি রিক্সাতে এসে বসলে, অনেক রোদের সামনে রিক্সাটা থাকে, তখন তুমি বসলে দেখবে তোমার অনেক গরম লাগতেছে। কেন? কারণ হচ্ছে এখানে তোমার কি হচ্ছে, আলোটা কি হয়ে গেছে, এখানে অনেক বেশি উত্তাপ তৈরি করতেছে। তো এই যে আলোটা কি হয়ে থাকে, শোষণ হয়ে থাকে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। তো এই হচ্ছে প্রতিফলনের মেইন রিজন, মেইন কনসেপ্ট। ঠিক আছে, দেন আমরা পরের পার্টে চলে আসি, একটু খেয়াল করো। তো এখানে কি দেখতে পাচ্ছি? ঠিক আছে, এখানে একটু খেয়াল করো ভাইয়া। এখানে আমি 3টা চিত্রে তোমাদেরকে এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিছি। কি কি একটু খেয়াল করি। প্রথমে আমরা এই চিত্রটা একটু খেয়াল করো। যখন সূর্য থেকে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণে সোর্স থেকে কি হচ্ছে, আলো আসতেছে। ঠিক আছে, অর্থাৎ আই, ইনসিডেন্স কোণ দিয়ে আলো আসতেছে, ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ইনসিডেন্স হচ্ছে, যার ফলে এটা কি হচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে, রিফ্লেকশন। ঠিক আছে, যে আলোটা কি হচ্ছে, প্রতিফলন। তার মানে এই পার্টটাকে আমরা কি বলতে পারি, প্রতিফলন। কি বলবো ভাইয়া? প্রতিফলন। ওকে, ক্লিয়ার? আশা করতেছি বুঝতে পারছো। এবার এই আলোটা কি হচ্ছে দেখো তো। এই আলোটাই, সেম জিনিসটাই, সেম আলোটাই কি, সেম আলোটাই দেখো বিভেদ তলকে ঘেঁষে, ঠিক আছে, এই প্রথম মাধ্যমে এসে দ্বিতীয় মাধ্যমে চলে গেছে। প্রথম মাধ্যমে আপতিত হয়ে দ্বিতীয় মাধ্যমে চলে গেছে। ওকে, তার মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তার মানে এই জিনিসটাকে আমরা কি বলবো, প্রতিসরণ। এবার আরেকটা চিত্রে আমি কি দেখাইলাম দেখো তো। এই চিত্রে আলোটা আসছে, আসার পরে কি হইলো, আসার পরে আরেকটা মাধ্যমে গেছেন, কিছু আলো এখানে কি হয়ে গেছে ভাইয়া, শোষণ হয়ে গেছে, হারিয়ে গেছে। এই পার্টটাকে আমরা কি বলতেছি, আলোর শোষণ। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা আলোর ডিটেলস, ঠিক আছে, এই জিনিসটা একটু দেখবো। খেয়াল করো, ধরো এটা হচ্ছে যে আমার কি, আমার এটা মেইনলি হচ্ছে আমার বিভেদ তল। তো এই যে বিভেদ তলটা আমি পাচ্ছি, এই বিভেদ তলের মধ্যে আমি ধরলাম এই একটা সোর্স থেকে, এই যে একটা সোর্স থেকে আমার আলোটা আসলো। কিভাবে আসলো, ধরো আলোটা এইভাবে আসলো। ঠিক আছে, তো এই যে আলোটা আসতেছে, আলোটাকে আমি যদি অন্য একটা কালার দিয়ে দেখাই, ধরো গ্রিন কালারে আসলো। এন্ড এইখান থেকে আবার এই যে এই আলোটা আবার কি হয়ে যাচ্ছে ভাইয়া বলতো, এই আলোটা হচ্ছে আবার কালার দিয়ে দেখাই। তো এখন কথা হচ্ছে ভাই, এই যে আলোটা ধরো এই পয়েন্ট থেকে স্টার্ট হইলো আলোটা, এন্ড এই সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলো, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ইনসিডেন্স, ইনসিডেন্স বা ইনসিডেন্স রে। তো এই জিনিসটাকে আমরা বলি ইনসিডেন্স রে। এন্ড এই যে অ্যাঙ্গেল থিটা আইটা, এটাকে আমরা কি বলবো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ওকে, ক্লিয়ার? তো এই আলোটা এদিক থেকে গেল। এবার আমি যদি আরেকটা পার্ট বলি, সেটা হচ্ছে এই আলোটা এদিক দিয়ে যে কি করবে, তোমার আপতিত হয়ে প্রতিসরিত হয়ে চলে যাবে। তার মানে এই জিনিসটাকে আমরা বাংলায় যদি বলি, বাংলায় কি বলতে পারি ভাইয়া, বাংলায় বলতে পারি আপতিত রশ্মি। আপতিত রশ্মি। আর এই কোণটাকে আমরা কি বলবো বাংলায়, আপতন কোণ। ওকে, ক্লিয়ার? এবার এই যে আলোটা চলে যাচ্ছে, এই জায়গায় কি হবে, আরেকটা কোণ ক্রিয়েট করবে না, হ্যাঁ আরেকটা কোণ ক্রিয়েট করবে। তো এই কোণটাকে আমি কি বলতে পারবো, এই কোণটাকে আমরা বলবো থিটা আর। এই কোণের নামটা কি হবে, এই কোণের নাম হবে অ্যাঙ্গেল অফ, এই কোণের নাম হবে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন না প্রতিসরিত কোণ, প্রতিসরিত কোণ। তার মানে আপতিত কোণ, আপতিত কোণ
এন্ড প্রতিফলিত কোণ দুইটা পাইলাম, ঠিক আছে। তার মানে আপতন কোণ আর প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ তার মানে এটা লিখে দিই প্রতিফলিত কোণ। ওকে, তার মানে আমি এই কোণটাকে কি পাইলাম, আপতন কোণ পাইলাম, আর এটা হচ্ছে কি আমার প্রতিফলন কোণ। এন্ড এই যে রেটা আছে সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, বা এটাকে যদি ইংলিশে লিখি সেটা হচ্ছে রিফ্লেকশন রে। ওকে, আশা করতেছি বুঝতে পারছো। তো এই হচ্ছে মেইনলি আলোর এই চ্যাপ্টারের মেইন কনসেপ্ট। এবার আমরা একটু পরের পার্টে যাই। আলো আসলে কি, তো এটা নিয়ে অলরেডি অনেক কথা বলে ফেলছি, তাও আরেকবার একটু বলে রাখি যে আলো জিনিসটা কি। আলো হচ্ছে এক প্রকারের শক্তি, এন্ড যেটা আমাদের চারপাশের বস্তুগুলোকে কি করতে পারে, দেখতে সাহায্য করে। এন্ড এটি একটি কি বৈদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, যা আমাদের চোখের দ্বারা অনুভূত হয়। অবশ্যই ভাইয়া চোখের দ্বারা অনুভব হইতে হবে। আগেরকার মানুষ চিন্তা করতো যে আমরা চোখ থেকে একটা বস্তুতে আলো ফেলি, তারপরে এই জিনিসটা দেখতে পারি, কিন্তু সেটা না। আগে আলোটা বস্তুতে পড়ে, দেন এই জিনিসটা আমাদের চোখে এসে পড়ে। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। দেন তারপরে যদি যাই, সেটা হচ্ছে দৃশ্যমান আলো, ঠিক আছে। দৃশ্যমান আলো, ভাইয়া দৃশ্যমান আলো জিনিসটা কি, দৃশ্যমান আলো কনসেপ্টটা কি, দৃশ্যমান আলো কনসেপ্ট একটু বুঝতে হবে। প্রথমত আমরা কিন্তু সব ধরনের আলো চোখে দেখতে পাই না। আমরা সব আলো চোখে দেখতে পাই না, আমরা কিন্তু সব আলো চোখে দেখতে পাই না। তার মানে আমরা সব আলো চোখে দেখতে পারি না। সব আলো কি হয় না ভাইয়া, সব আলো কিন্তু চোখে দেখা যায় না। এন্ড এই যে তুমি চোখে দেখতে পাচ্ছ না, তার ফলেই আমরা বাইরের যে আলোগুলো আছে সেই জিনিসগুলো আমরা ইজিলি দেখবো না। ওকে, তবে কোন কোন আলো আমরা দেখবো, কোন কোন আলো সম্পর্কে আমি মনে রাখবো বা চোখে দেখতে পারবো, সেটা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে যে আলোগুলো আছে। তার মানে আমরা কিন্তু অলরেডি জানি যে বেনি আসহ কলা, বেনি কলা, ঠিক আছে। বেগুনি আলো, নীল আলো, তারপরে হচ্ছে আসমানি, তারপরে হচ্ছে সবুজ, তারপরে হলুদ, তারপরে কমলা, লাল। এই যে আলোগুলো আমরা কিন্তু খালি চোখে দেখতে পারি। তার মানে তাদের যে রেঞ্জটা আছে সেটা অবশ্যই কি 400 থেকে 700 ন্যানোমিটারের ভিতরে। এন্ড এই যে 400 থেকে 700 ন্যানোমিটারের ভিতরে এই আলোগুলোকে আমরা কি বলবো, দৃশ্যমান আলো। ওকে, আশা করতেছি বুঝতে পারছো। তো ভাই একটু দেখে নি, ঠিক আছে, একটু দেখে নি যে কি কি আলোগুলো আছে যে দৃশ্যমান বা তোমার হচ্ছে যে বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে কি হইতে পারে। তো আমি একটু তোমাদেরকে বলে রাখি, যেহেতু আলোর কনসেপ্ট পড়াচ্ছি, ঠিক আছে, যেহেতু আলো নিয়ে পড়তেছি, তার মানে আলোর অবশ্যই কি আছে ভাইয়া, আলোর অবশ্যই তরঙ্গ আছে। যেহেতু তরঙ্গ ধর্ম, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য আছে। তো যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য আছে, আমরা এখান থেকে জানি যে ভি ইজ ইকুয়াল টু কি এফ ল্যামডা। তো ভাইয়া এফ ইজ ইকুয়াল টু কি, এফ ইজ ইকুয়াল টু 1/t। ল্যামডা সমান কি বলছিলেন, ল্যামডা সমান v/f। এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে ভাইয়া, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সূত্র। তো ভাইয়া একটু বলো, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, 380 থেকে 450 ন্যানোমিটার। নীল আলোর কত, নীল আলোর 450 থেকে 495। সবুজের কত ভাইয়া, সবুজের 495 থেকে 570। হলুদের কত, হলুদের 570 থেকে 590। কমলার কত ভাইয়া, কমলার হচ্ছে 590 থেকে 620। আর লালের হচ্ছে 620 থেকে 700। তো এই হচ্ছে মেইন পার্ট, ঠিক আছে, বুঝতে পারছো, ক্লিয়ার। লালেরটা একটু লিখে দিই। ওকে, তো এই হচ্ছে আমাদের দৃশ্যমান আলো মেইন যে কনসেপ্টটা ছিল সেটা। এবার আমরা একটু পরের পার্টে যাই। হ্যাঁ, আলোর কিছু ধর্ম সম্পর্কে একটু আইডিয়া নিব। আলোর যে কি কি ধর্ম আছে, আসলে প্রতিটা তোমার পদার্থবিজ্ঞানের প্রতিটা পদার্থের বিভিন্ন ধরনের কনসেপ্ট আছে। তো বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কি বলছিল, যে আলো হচ্ছে এক প্রকারের প্যাকেট বা যা শক্তির একটা প্যাকেট, যেটা কি করে একটা নির্দিষ্ট জায়গায় ফোটন আকারে কি হইতে থাকে, ট্রান্সফর্ম হইতে থাকে। তো সেই তথ্য অনুযায়ী আলোর আমরা অনেকগুলো ধর্ম পাইছিলাম। কি কি ধর্ম, তার মধ্যে প্রথম ধর্মটা আমরা দেখছিলাম, আলোর গতিটা অলওয়েজ সরল রৈখিক হইতে হবে বা সরল রেখায় যাচ্ছে। তার মানে আলো অলওয়েজ কিভাবে আগায় ভাইয়া বলতো, আলো অলওয়েজ আগাবে এইভাবে সরল স্ট্রেটে, ঠিক আছে।
আলো একটা সোর্স থেকে ক্রিয়েট হবে, এই যে একটা সোর্স, এই যে সোর্স থেকে ক্রিয়েট হয়ে আলো হচ্ছে অলওয়েজ সরল রেখা দিয়ে যেতে থাকবে। ওকে, তারপরে পার্টে আসো। আলোর তারপরের একটা ধর্ম আমরা যদি একটু বলি, কি ভাইয়া বলতো, সেটা হচ্ছে যে আলোর প্রতিফলন আছে। প্রতিফলন জিনিসটা কি, কোন কোন কি কোন মসৃণ পৃষ্ঠ, ভাইয়া কোন মসৃণ পৃষ্ঠ হইতে হবে। মসৃণ পৃষ্ঠে আলো যখন আপতিত হয় সেটি একই মাধ্যমে ফিরে আসে। অলরেডি এটা নিয়ে অলরেডি আমি বলে ফেলছিলাম, একটু যদি তোমাদেরকে দেখাই, একটু যদি বলি তোমাদেরকে, এটা নিয়ে কিন্তু আমি অলরেডি বলে ফেলছি যে এই যে একটা মসৃণ পৃষ্ঠ, এই পৃষ্ঠটা কি বলতো ভাইয়া, এই পৃষ্ঠটা হচ্ছে মসৃণ একটা পৃষ্ঠ, ঠিক না, মসৃণ পৃষ্ঠ। তার মানে এই যে মসৃণ পৃষ্ঠটা, এই মসৃণ পৃষ্ঠে, এই যে মসৃণ পৃষ্ঠ, এই পৃষ্ঠের মধ্যে আলো যখন আপতিত হবে তখন আলোটা কি হয়ে যাবে, আবার প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যাবে। তো এই প্রসেসটাকে আমরা কি বলতেছি, এই প্রসেসটাকে আমরা বলতেছি আলোর প্রতিফলন। ওকে, তারপরে আলোর প্রতিসরণ কি, আলোর প্রতিসরণ হচ্ছে এক মাধ্যমে আলো যখন প্রবেশ করবে তখন আরেক মাধ্যমে, এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যাবে তখন আলোর বেগটাও পরিবর্তন হবে এবং বেগের দিকটাও কি হবে, পরিবর্তিত হবে। অর্থাৎ আলোটার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। এন্ড আলো যে দিকে আসার কথা ছিল, কিছুক্ষণ আগে তোমরা দেখছো না, এই যে এই এক্সাম্পলটা তোমাদেরকে বলছিলাম কিন্তু আমি, যে কি ভাইয়া, সেটা হচ্ছে এই যে, একটু দেখাই, এই যে এই এক্সাম্পলটা, আলো যখন এক মাধ্যম থেকে আসতেছিল, এই মাধ্যমে আসতেছিল, আলো দেখছো চেঞ্জ হয়ে গেছে, দিক চেঞ্জ হয়ে গেছে, আলোর ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে। মানে এটা হচ্ছে আমার কি, প্রতিসরণ। তো এবার একটু খেয়াল করো, তারপরে ধর্মটা আমরা একটু দেখি। হ্যাঁ, তারপরে ধর্ম আমরা কি দেখতেছিলাম ভাইয়া, দেখতেছি আলোর বেগ। আলোর বেগ ভাইয়া, আলোর বেগকে কি দ্বারা প্রকাশ করব, আলোর বেগকে আমরা সবাই জানি, এটা কিন্তু সবার জানার কথা, অ্যাটলিস্ট যারা এখন ভালো করে একটু পড়াশোনা করতেছে। আলোর বেগ হচ্ছে সি, ঠিক আছে, সি এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সি টা কিভাবে আসে, সি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/√μ0 ইনটু কি এপসিলন নট। যদি এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে পরাবৈদ্যুতিক, ভাই এই জিনিসগুলো কি, এই জিনিসটা হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যমের একটা ধ্রুবক। এন্ড এই যে মিউ নটটা হচ্ছে যে আলোর বেগ সংক্রান্ত একটা ধ্রুবক, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলা তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবে তখন আরো বেশি ডিটেইলস জানতে পারবে। তো এই যে মিটার পার সেকেন্ড সম্পর্কে আমরা আইডিয়া নিলাম। তো এখন আলোর ধর্ম, ভাইয়া আলোর আরো একটা ধর্ম দেখো, আলোর মধ্যে কি আছে, বিচ্ছুরণ আছে। কি আছে ভাইয়া বলতো, বিচ্ছুরণ আছে। তো বিচ্ছুরণ জিনিসটা কি, সাদা আলো যখন প্রিজমের মধ্য দিয়ে বিভিন্ন রঙে বিভক্ত হয়ে যায়, বিভিন্ন রঙে বিভক্ত হয়ে, এই যে দেখো একটা সাদা আলো, এই যে দেখো একটা সাদা আলো, এই যে সাদা আলোটা যখন যাচ্ছে প্রিজমের ভিতর দিয়ে, এই সাদা আলোটাকে আমরা কি বলতে পারি, আমি যদি একটু বলে দেখাই তোমাদেরকে, কি এই সাদা আলোটাকে আমি বলতে পারি ইউনিফর্ম রে, এই সাদা আলো হচ্ছে ইউনিফর্ম রে, মানে এক বর্ণী আলো, এক বর্ণী, এক বর্ণী, ঠিক আছে। তো এই যে সাদা আলোকে তুমি যখন দেখাবা তখন আলোটা বিভিন্ন সেগমেন্টে ভাগ হয়ে যায়, এই যে ভাগ হয়ে যাচ্ছে। এই প্রসেসটাকে আমি কি বলবো, এই প্রসেসটাকে আমি বলতেছি মূলত কি, যে আলোর বিচ্ছুরণ ধর্ম। ওকে, তারপরের পার্টে আসি ভাই, প্রতিফলন। প্রতিফলন জিনিসটা কি, প্রতিফলন জিনিসটা কি একটু বুঝি। হ্যাঁ, প্রতিফলন, তো আমরা কিছুক্ষণ আগে অলরেডি দেখে ফেলছি কিন্তু যে আলোটা কিভাবে প্রতিফলিত হইতে পারে। আলো যখন বায়ু বা অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো স্বচ্ছ মাধ্যম হইতে হবে, স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমের বাধা পায়, তখন দুইটি মাধ্যমের বিভেদ তল, বিভেদ তল কি অলরেডি কনসেপ্ট বলে দিছে, বিভেদ তল থেকে কিছু পরিমাণের আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। এই যে যখন যাচ্ছিল, যে বাধা পেয়ে প্রথম মাধ্যমে আবার ফিরে আসতেছে, তার মধ্যে দুইটা কোণ তৈরি হয়েছে, ইনসিডেন্স কোণ আর একটা কি, রিফ্লেকশন কোণ। তো এই যে ফিরে আসার প্রসেসটা, সেটাই হচ্ছে কি আলোর প্রতিফলন। এই যে এখানে দিয়ে দিছে, দেখো এখানে দিয়ে দিছে, এই যে আলো যাচ্ছিল, যে হচ্ছে বাধা পেয়ে ফিরে আসছে, কিছু আলো আবার কি হয়ে গেছে, শোষিত হয়ে গেছে। এটাও কিন্তু আলোর একটা ধর্ম। তার মানে এই জিনিসটা কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে, আলো কিভাবে বাধা পাচ্ছে, আলো কেন বাধা পাবে, আলোর আসলে মেইন রিজনটা কি, আলোর ধর্মটা কি, ক্যারেক্টারিস্টিক্সটা কি, এই জিনিসগুলো কিন্তু এখানে সবকিছু আমি ডিটেইলস করে বলে দিলাম। আচ্ছা ভাইয়া, প্রতিফলন যেহেতু আমি পড়তেছেন, বা প্রতিফলনের লাস্ট পার্টে যেহেতু আমরা চলে আসছি, তো প্রতিফলনের প্রকার ভেদটা একটু জেনে নিই। হ্যাঁ,
তো প্রতিফলনের প্রকারভেদ, প্রতিফলন কয় প্রকারের? আমরা প্রতিফলনকে কয় ভাগে ভাগ করব? আমরা প্রতিফলনকে ভাগ করব কয় ভাগে? আমরা প্রতিফলনকে দুই ভাগে ভাগ করব। কি কি? একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে কি অনিয়মিত প্রতিফলন বা ব্যক্ত প্রতিফলন। তো নিয়মিত প্রতিফলনটা কি? নিয়মিত প্রতিফলনটা আমি যদি তোমাদেরকে একটু বলি, ধরো একটা পৃষ্ঠতল আমি যদি নিই এখান থেকে, তো এখানে যখন আলো প্রবেশ করবে, যখন এই জায়গায় আলো প্রবেশ করবে, ধরো এখান থেকে আলো প্রবেশ করতেছে, তো আলোটা যখন প্রবেশ করবে তখন এই আলোটা একটা নির্দিষ্ট মাধ্যমে, একই মাধ্যমে চলে যাবে, একই মাধ্যমে কি হয়ে যাবে? চলে যাবে। এন্ড তাদের মধ্যে যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হবে, এই যে ইনসিডেন্স কোণ আই আর রিফ্লেকশন কোণ আর, সেটা কি হইতে হবে ভাইয়া? তার মানে থিটা আই অলওয়েজ কি হবে? থিটা আর এর সমান হবে। যার ফলে এখান থেকে আমরা দুইটা সূত্র পাবো। অবশ্যই এই জিনিসটা একটু প্যারা লাগানো থাকা লাগবে, এই জিনিসটা অবশ্যই কি থাকবে ভাইয়া? প্যারা লাগানো থাকবে। একটু বলে দিই, আবার অনেকে আবার কনফিউজড হয়ে যাবে, ভাইয়া এগুলো তো প্যারা লাগানো দেখছিলাম। এই যে এই জিনিসটা প্যারা লাগানো থাকবে অবশ্যই। ঠিক আছে, কি প্যারা লাগানো জিনিসটা কি? যে একটা পৃষ্ঠটা কি থাকবে? কোনোভাবে সিল থাকবে, সিল মানে এই জিনিসটা, এই দর্পণটা সিল থাকবে। তো ভাইয়া এখন আমি যদি তোমাদেরকে বলি যে ভাই এখান থেকে কি পাইছেন? এখান থেকে আমরা দুইটা সূত্র পাই। বিজ্ঞানী স্নেল এবং ফ্যানেল দুইটা সূত্র দিছিল। স্নেলের যে সূত্রটা আমরা পাইছিলাম কি? স্নেলের সূত্রটা পাইছিলাম আমরা n1 sin থিটা 1 is equal to n2 sin থিটা 2। এন্ড এই সূত্রটাকে আমরা কি বলি? এই সূত্রটাকে আমরা বলি স্নেলের সূত্র, বা স্নেলের যে প্রতিসরণাঙ্কের সূত্র আছে সেটা। তো এখান থেকে আমরা n1 কে ধরে নিয়েছিলাম প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এন্ড n2 কে আমরা ধরে নিয়েছিলাম কি? দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তার মানে n1 হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর n2 হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, ওকে। থিটা 1টা কি? থিটা 1 হচ্ছে আপতন কোণ, থিটা 1। আর থিটা 2 হচ্ছে কি ভাই? প্রতিসরণ কোণ। ওকে, ক্লিয়ার। তো আপতন কোণ পাইলাম, প্রতিসরণ কোণ পাইলাম, আপতিত রশ্মি পাইলাম, প্রতিসরিত রশ্মি পেলাম। তো এই যে যাবে, এই প্রসেসটাকে আমরা কি বলতেছি? এই প্রসেসটাকে আমরা বলতেছি, খেয়াল করো, নিয়মিত প্রতিফলন। তবে নিয়মিত প্রতিফলন হচ্ছে এটা। এখন অনিয়মিত প্রতিফলন কি ভাইয়া? ধরো এই যে পৃষ্ঠটা তুমি আঁকাইলা, এই পৃষ্ঠটা অনিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে, অনিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে এই পৃষ্ঠটা এরকম থাকবে না। কেন ভাইয়া? এই পৃষ্ঠটা তখন হয়ে যাবে এরকম, একটু একটু শেপটা চেঞ্জ হয়ে যেতে পারে এটার, পৃষ্ঠটার। ঠিক আছে, তো এখানে যখন আলো আসবে, এই শেপে যখন আলো আসবে, ঠিক আছে, এই শেপে যখন আলো আসবে তখন কি হবে ভাইয়া? তখন দেখবা আলোটা আর আগের মতো করে যাবে না। ঠিক আছে, আলোটা আর কি হবে না? আলোটা আর আগের মতো করে যাবে না। আলোটা দেখবে বিক্ষিপ্ত ভাবে, কোনোভাবে এদিকে যাবে, কোনোটা এদিকে চলে যাবে, এই সাইডে আসলে এভাবে করে, মানে আলোটা আসলে তার জিনিস, মানে তার যে ফরমেশনটা আছে সেটাকে চেঞ্জ করে ফেলবে। তো এই প্রসেসটাকে আমরা কি বলতেছি? এই প্রসেসের ক্ষেত্রে থিটা আই, বা আমরা যে আপতন কোণটা বলতেছিলাম, এই জিনিস প্রতিসরণ কোণের কখনো কি হয় না? সমান হবে না। তার মানে থিটা আই নট ইকুয়াল থিটা আর। তার মানে এই পার্টটাকে আমরা কি বলতেছি? এই পার্টটাকে আমরা বলতেছিলাম যে অনিয়ত প্রতিফলন। ওকে, আশা করতেছি বুঝতে পারছো। তারপরে নিয়ত প্রতিফলন কি, অনিয়ত প্রতিফলন কি, এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার চলো আমরা একটু পরের পার্টে যাই। হ্যাঁ,
তো ভাইয়া এখন খেয়াল করো প্রতিফলনের সূত্র। তো প্রতিফলনের কয়টা সূত্র আছে? প্রতিফলনের সূত্র যদি আমি জিজ্ঞেস করি, প্রতিফলনের হচ্ছে দুইটা সূত্র আছে। তো কি কি সূত্র? প্রথম সূত্র হচ্ছে যে আমরা যে প্রতিফলক যে তলটা ইউজ করছিলাম, সেক্ষেত্রে আমি এই যে অবিলম্বটা ইউজ করেছিলাম, এই অবিলম্বে আপতন কোণ পাইছি, প্রতিফলিত কোণ পাইছি, আপতিত রশ্মি পাইছি, প্রতিফলিত রশ্মি পাইছি। কি কি পাইছি ভাইয়া? আপতন কোণ, প্রতিফলিত কোণ। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। তো এখন আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ, প্রতিসরণ কোণ, এই যে পার্ট গুলা আছে থিটা আই, থিটা আর, তো এই জিনিসগুলো কি থাকবে ভাইয়া বলতো? এই জিনিসগুলো অলওয়েজ কি হবে? অলওয়েজ একই বিভেদ তল ঘেঁষে থাকবে। অলওয়েজ কোথায় থাকবে ভাইয়া? অলওয়েজ একই বিভেদ তলে থাকবে। তার মানে এরা একই বিভেদ তলে থাকবে। তার মানে এই যে আপতন কোণ, প্রতিফলিত কোণ, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি অলওয়েজ কোথায় থাকবে? একই বিভেদ তলে থাকবে। এবার যদি 2 নাম্বার পার্টটা দেখি, 2 নাম্বার পার্টে কি? 2 নাম্বার পার্টে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, অথবা হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, অথবা দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তার মানে n1 sin theta 1 is equal to n2 sin theta 2। কিভাবে হলো ভাই? প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্কের অনুপাত, প্রথম মাধ্যমের আপতিত কোণ এর সাইন এবং দ্বিতীয় মাধ্যমের প্রতিসরিত কোণ সাইনের অনুপাতের কি হবে? তাদের অনুপাতের সমান হবে। আশা করতেছি বুঝতে পারছো। তার মানে এখান থেকে আমি কি বলতে পারবো? এখান থেকে আমি বলতে পারবো ভাইয়া, এই যে অনুপাতটা পাইছিলাম আমি, এই যে অনুপাতটা পাইছিলাম, তো এই প্রতিসরণাঙ্কটা কি হবে? এই প্রতিসরণাঙ্কটা হবে n1 sin theta 1 is equal to n2 sin theta 2। তো এইখান থেকে আমি লিখতে পারবো প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্কের অনুপাত দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্কের অনুপাত এটার সমান হবে দ্বিতীয় মাধ্যমের যে কোণটা আছে অর্থাৎ sin theta 2 ডিভাইডেড বাই sin theta 1। তার মানে n1 সমানুপাতিক হবে 1 ডিভাইডেড বাই sin theta 1 and n2 কি হবে? সমানুপাতিক হবে 1 ডিভাইডেড বাই sin theta 2। আশা করতেছি এই কনসেপ্টটা বুঝতে পারছো। তো এই যে ইম্পর্টেন্ট পার্ট গুলো আমরা দেখাইলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এই চ্যাপ্টারটা বোঝার জন্য। তো আশা করতেছি তোমরা এই চ্যাপ্টারের এই টপিক গুলা ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলছো। দেখবো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আয়না বা দর্পণ জিনিসটা কি। তো দর্পণ জিনিসটা যখন তোমরা নাম শুনবা তখনই তোমাদের একটা জিনিস মাথায় আসবে, সেটা কি? সেটা হচ্ছে প্রতিবিম্ব। কি না মাথায় আসবে ভাইয়া? প্রতিবিম্ব। এখন প্রশ্ন হচ্ছে ভাই প্রতিবিম্ব কি? প্রতিবিম্ব জিনিসটা কি? প্রতিবিম্ব থেকেই বা কেন আমাকে কি করতে হবে? আয়না বা দর্পণ সম্পর্কিত ধারণা রাখতে হবে, ঠিক না? এটা কেন আমাদেরকে এই জিনিসটা নিয়ে কেন পড়তে হবে? তো চলো আমরা এই জিনিসটা একটু দেখে নিই।
রেডি 1 2 3। আচ্ছা, তো এখন দেখো প্রতিবিম্ব। প্রতিবিম্ব শব্দের অর্থ হলো কোনো বস্তু থেকে আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে অন্য কোনো বিন্দুতে কি হবে, মিলিত হবে। অর্থাৎ আমি একটা নরমাল এক্সাম্পল বললাম, ধরো এই পয়েন্ট থেকে আমি একটা আলো ফেললাম, তো এই আলোটা কি হবে, এমন একটা দর্পণে দর্পণে কি হলো, প্রতিফলিত হলো। এন্ড প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দর্পণের ঠিক অপোজিট ডিরেকশনে কি করলো ভাইয়া, অপোজিট ডিরেকশনে এই বিন্দুটা, যে প্রতিফলিত আলোটা আছে সে আলোটা ধরো কি হইলো, মিলিত হইলো। এন্ড এই যে আলোটা মিলিত হবে, এই যে আলোটা মিলিত হচ্ছে বলে মনে হবে, মানে এই বিন্দুটা এইখানে দেখতে পাবা তুমি। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে প্রথম বিন্দুকে এই যে এই প্রসেসে এটা যদি আমার ফার্স্ট পয়েন্ট হয়, এই প্রসেসে এটা যদি আমার ফার্স্ট পয়েন্ট হয়, তাহলে এই পার্টটা আমার কি লাস্ট পয়েন্ট না, লাস্ট অথবা সেকেন্ড পয়েন্ট, এটা আমার লাস্ট বা সেকেন্ড পয়েন্ট। তার মানে এই প্রথম বিন্দুকে আমি কি বলবো, দ্বিতীয় বিন্দু সাপেক্ষে প্রতিবিম্ব বা ছায়া, ঠিক আছে, প্রতিফলন ছায়াও বলতে পারি, এটাকে কি বলতে পারি, প্রতিফলন ছায়াও বলতে পারি। তার মানে প্রতিবিম্ব বলতে কোনো কিছুর প্রতিফলন অথবা ছায়াকে বোঝাচ্ছি। ওকে, ক্লিয়ার। তো ভাই এখন আমরা আগে একটু দেখে ফেলি যে ভাই আপনি যে বলতেছিলেন এতক্ষণ ধরে যে আয়না বা দর্পণ জিনিসটা কি, একটু খেয়াল করো, একটু বলে দিই। দর্পণ জিনিসটা সুন্দর একটা কনসেপ্ট। দর্পণ জিনিস বুঝতে হলে তোমাদেরকে জানতে হবে দর্পণ কয় প্রকার, বাস্তব জগতে কয় প্রকারের আমরা দর্পণ দেখতে পাই। ঠিক আছে, তো দর্পণ হচ্ছে যে মেইনলি কি, দুই প্রকার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ। আরেকটা হচ্ছে কি বলতো, আরেকটা হচ্ছে সরল দর্পণ, সরল দর্পণ। এন্ড এই যে দর্পণটা আছে, এই দর্পণটাকে আমরা কি করতে পারি ভাইয়া বলতো, এই দর্পণটাকে আমরা দুই ভাগে ভাগ করি। গোলীয় দর্পণকে আমরা কয় ভাগে ভাগ করব, দুই ভাগে ভাগ করব। কি কি, একটা হচ্ছে অবতল দর্পণ, আরেকটা কি, আরেকটা হচ্ছে উত্তল দর্পণ। আর এই যে সরল দর্পণ, সেটাকে আমরা যদি ভাগ করি সেটাকে লিখতে পারি কি, সমতল দর্পণ। ওকে, আশা করতেছি বুঝতে পারছো। তার মানে দর্পণ কয় ধরনের হবে, দর্পণ বেসিক্যালি দুই প্রকার, একটা গোলীয়, ঠিক আছে, আর একটা গোলীয় না, অর্থাৎ সরল। ঠিক আছে, তো এই যে দুইটা পার্ট পাইলাম, ঠিক আছে, এই যে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। ওকে, তো এই যে গোলীয় দর্পণকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, গোলীয় দর্পণকে আবার আমরা কয় ভাগে ভাগ করব বলতো, দুই ভাগে ভাগ করব। কি কি, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। তো অবতল দর্পণ জিনিসটা কি, অবতল দর্পণ জিনিসটা কিভাবে বুঝবা, আর উত্তল দর্পণ জিনিসটা কি। অবতল দর্পণ মানে কি, অবতল দর্পণ মানে হচ্ছে যে এমন একটা গোলীয় তল থেকে আমি দর্পণ নিব, এন্ড এই দর্পণের মধ্যে অনেক ধরনের কাহিনী আছে। ঠিক আছে, যে দর্পণে একটা ফোকাস কেন্দ্র আছে, কিছুক্ষণ পর আমরা এটা জানবো যে ফোকাস পয়েন্ট আছে, বক্রতার কেন্দ্র আছে, ফোকাস তল আছে, প্রধান অক্ষ আছে। এই জিনিসগুলো আমরা কিছুক্ষণ পরে দেখবো। উত্তল দর্পণটাও আমরা দেখবো কিছুক্ষণ পরে। ওকে, তারপরে সমতল দর্পণ। সমতল দর্পণ মানে হচ্ছে যে আমরা বর্তমানে বাস্তব জগতে যে আয়নাগুলো ইউজ করি, ঠিক আছে, আমরা নর্মালি যে আয়নাটা ইউজ করি, ঠিক আছে, নর্মাল যে আয়নাটা তোমার বাসা বাড়িতে, ঠিক আছে, বাসায় যে আয়নাটা তুমি ইউজ করো, ঠিক আছে, সেটাই হচ্ছে যে কি আমার সে সমতল দর্পণ। তো সকালে ঘুম থেকে উঠে তুমি যে বেসিনে যে যে আয়নাটা দেখতেছো, সেগুলো কিন্তু সব সমতল দর্পণের উদাহরণ। তো এবার আমরা একটু সমতল দর্পণে বিম্বটা কিভাবে ক্রিয়েট হয় সেটা একটু দেখে ফেলি। হ্যাঁ, খেয়াল করা ভাইয়া, তোমাদের জন্য এটা আগে থেকে ড্র করে রাখছি যে সমতল দর্পণের বিম্বের যে ধরনটা আছে, বিম্বের যে ধরনটা আছে সেটা কিরকম হইতে পারে। ঠিক আছে, বিম্বের ধরন। ওকে, তো খেয়াল করো এই যে বিম্বের ধরনটা, প্রথমে আমি যদি এই পয়েন্টটাকে যদি আমি কি করি, এই পয়েন্টটা থেকে যদি আমি মেইন যে তোমার পয়েন্ট আছে, আমি যদি বলি যে এই যে বাস্তবধর্মী যে বিন্দুটা আছে, বা এটা হচ্ছে যে আমার লক্ষ্য বস্তু, কি, এটা হচ্ছে আমার কি লক্ষ্য বস্তু। তো
এই লক্ষ্যবস্তু থেকে তুমি যখন আলো নিক্ষেপ করবে, এই লক্ষ্যবস্তুতে তখন তুমি যখন আলো নিক্ষেপ করবে তখন কি হবে দেখো, আলোটা এই পয়েন্টে এসে এদিক দিয়ে যাবে, অর্থাৎ লক্ষ্যবস্তুর সাথে এই যে এই জায়গায় আপতিত হবে। আপতিত হওয়ার পরে এই আলোটা এখানে যে, ঠিক আছে, আপতিত হয়ে এই জায়গায় কি হবে, প্রতিফলিত হবে। এন্ড এখানে আমরা দেখতেছি আপতন কোণ আর প্রতিফলন কোণ। ওকে, যেহেতু কিছুক্ষণ আগে কিন্তু জেনে এসেছি যে আপতন কোণ আর প্রতিফলন কোণের যে সূত্রটা ছিল, ঠিক আছে, দুইটা সূত্র কিন্তু আমরা পড়ছি অলরেডি। তো এই যে আপতন হয়ে একটা অ্যাঙ্গেল হচ্ছে, যেটা হচ্ছে ডেল আই, আর প্রতিফলিত কোণের অ্যাঙ্গেল হচ্ছে ডেল আর। তো এই আলোটা যখন আপতন হচ্ছে তখন এই দিকে যখন দর্পণে পড়তেছে, দর্পণের অপোজিট ডিরেকশনে কিন্তু আলোটা আবার কি হচ্ছে, এদিকে রিফ্লেক্ট হচ্ছে, ঠিক আছে, প্রতিফলিত হচ্ছে বা প্রতিসরিত হচ্ছে। তো এই পয়েন্টে যাচ্ছে। আবার এই আলোটা যখন এখান থেকে এদিকে প্রতিফলন হইলো, তখন এটাকে যদি আমরা একটু বিবর্ধিত করি, এভাবে যদি একটু বিবর্ধিত করি, দেখা যাবে এই আলোটা আবার এই পয়েন্টে এসে মিলিত হবে। এন্ড তুমি যদি এই যে পয়েন্টটা পাও, এটাই কিন্তু এটার কি, প্রতিবিম্ব। অর্থাৎ দেখো, ওর প্রতিফলিত দুইটা পয়েন্ট, এই যে এটা ছিল কি, আপতিত। আপতিত হওয়ার পরে যে পয়েন্টগুলো প্রতিফলিত হয়েছে, এই পয়েন্টটা একটা বিন্দুতে মিলিত হয়েছে। এন্ড এই একটা বিন্দুকে আমি কি বলতেছি বলতো, সেই সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব। ওকে, এখন ভাই এটার বৈশিষ্ট্যটা কি, প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কি হবে, বৈশিষ্ট্যটা একটু বলে দেন। এটার বৈশিষ্ট্যটা কি? প্রথম কথা হচ্ছে যে এই যে বিম্বটা পাইছো সেটা হচ্ছে অবাস্তব, বাস্তব জগতে এটার কোনো অস্তিত্ব নেই। লক্ষ্যবস্তুর সমান ভাইয়া, যে লক্ষ্যবস্তুটা তুমি পাইছো, এই যে লক্ষ্যবস্তুর যদি নির্দিষ্ট একটা দূরত্ব থাকে, অবশ্যই এটার দূরত্বটা কি হবে, সেম হবে। প্রতিবিম্বের দূরত্ব লক্ষ্যবস্তুর দূরত্বের সমান, অর্থাৎ ওই যে বললাম প্রতিবিম্বের যে দূরত্বটা আছে সেটা কি হবে, লক্ষ্যবস্তুর যে দূরত্ব আছে সেটার সমান হবে। তো এই হচ্ছে সমতল দর্পণের প্রতিবিম্ব। যদি তোমাদের কোয়েশ্চেনে আসে, ঠিক আছে, সে এই চিত্রটা তোমরা ইউজ করতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু আসতে পারে, একটু ভালো করে পড়ে নিবা। ওকে, এবার পরের পার্টটাতে আসি, গোলীয় আয়না। ঠিক আছে, কিছুক্ষণ আগে কিন্তু আমরা দর্পণের মধ্যে প্রথমে দেখছিলাম সমতল দর্পণ আর গোলীয় দর্পণ। তো গোলীয় দর্পণ আমরা দুইটা পার্ট দেখছি, একটা হচ্ছে যে কি, অবতল দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ। তো এই জিনিসটা কিভাবে আসে, কেন এটা পড়বো বা এটা কি দরকার আমাদের জন্য, একটু দেখি। তো ধরো আমি এই যে একটা বৃত্ত নিলাম বা একটা গোলীয় তল নিলাম, এই গোলীয় তলটাকে আমি কি করলাম, এই গোলীয় তলের তোমার হচ্ছে যে এই পার্টটা হচ্ছে যে গোলীয় তলের ব্যাসার্ধ বা বক্রতার, এই যে গোলীয় যে বক্রপৃষ্ঠ আছে সেটার ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি এম ধরে নিলাম, এটাকে আমি পি ধরে নিলাম, আর এটাকে আমি এম প্রাইম ধরে নিলাম। তো এখন আমি এই গোলীয় তলটাকে অর্ধেক করলাম, অর্ধেক বা একটা পার্টে, আলাদা একটা পার্টে ভাগ করলাম। তো এই পার্টে যখন আমি ভাগ করছি তখন এই জিনিসটাকে আমি জাস্ট এখানে বসাইলাম, ভালো করে খেয়াল করো। বসানোর পরে আমি এই গোলীয় তলের বাইরের পৃষ্ঠে, এই যে বাইরের পৃষ্ঠটা আছে, এই বাইরের পৃষ্ঠে আমি কি করলাম, প্যারা লাগাই দিলাম। ঠিক আছে, বাইরের পৃষ্ঠে আমি আলকাতরা দিয়ে বা বিভিন্ন ধরনের ধাতু দিয়ে এই জিনিসটাকে সিল করে দিলাম বা প্যারা লাগাই দিলাম। প্যারা লাগানো, ঠিক আছে। তো যখন আমি এই জিনিসটাকে সিল করে দিলাম বা প্যারা লাগাই দিলাম, তখন কি হলো ভাইয়া, তখন এই যে পয়েন্টটা কিন্তু রয়ে গেছে। তার মানে ও থেকে পি পর্যন্ত যে পয়েন্টটা আমি পাইছি, এই যে এই পয়েন্টটা, এটা পুরোটাই হচ্ছে আমার কি বলতো ভাইয়া, এই যে বক্রতার ব্যাসার্ধ ও থেকে পি পয়েন্ট পর্যন্ত, খেয়াল করো। এন্ড এই যে পার্টটার একটা, এই পার্টের এই বক্রতার ব্যাসার্ধকে তুমি যখন অর্ধেক করবা তখন তুমি পেয়ে যাবা ফোকাস দূরত্ব। কি পেয়ে যাবা, ফোকাস দূরত্ব বা প্রধান ফোকাস। ওকে, তার মানে এইটার অর্ধেক, ঠিক আছে, ওপি এর অর্ধেক, ওপি ডিভাইডেড বাই 2 সমান সমান হবে আমার ফোকাস। ওকে, ক্লিয়ার? আশা করতেছি একটু বুঝতে পারছো। অবতল দর্পণটা আমরা আশা করতেছি এখন মোটামুটি আমাদের ক্লিয়ার যে অবতল দর্পণ আমাদের কি জিনিস। এন্ড এখানে মোটামুটি ধরো যদি আমরা আলো ফেলি বা আপতিত করি কোনো কিছু, তখন কিভাবে হয় কিছুক্ষণ পর আমরা দেখব। আর সেকেন্ড পার্টে আমি যদি বলি চিত্র 2 এ কি, উত্তল দর্পণ। উত্তল দর্পণে কি হচ্ছে ভাইয়া, দেখো তো, উত্তল দর্পণে সেম পয়েন্ট, এটা আমার হচ্ছে ধরো ও পয়েন্ট, তাহলে এটা আমার এফ হবে, ঠিক না? এন্ড এই জায়গায় আমি যদি বলি যে এটা হচ্ছে আমার এম, এটা পি, এটা হচ্ছে এম প্রাইম। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এটা তো আমার প্যারা লাগানো ছিল কি বাইরে, বাইরে
আর এটা কি হবে ভাই? এটা হবে ভিতরে। এই হচ্ছে মেন পার্থক্য। একটা উত্তল দর্পণে প্যারা লাগানো থাকবে ভিতরে, মানে ভিতরের দিকে, অর্থাৎ আলোগুলো প্রতিফলিত হয়ে যখন এই পৃষ্ঠে যে এইখানে যখন বাড়ি খাবে তখন হচ্ছে যে আলোগুলো কিভাবে রিফ্লেক্ট করবে সেই জিনিসগুলো আমরা দেখবো। তোমরা নর্মালি যে চামচটা ইউজ করো, আমরা যে নর্মালি স্টিলের যে চামচটা ইউজ করি ওইখানে দেখবা ঠিক আছে ভিতরের দিকে প্যারা লাগানো থাকে, বাইরের দিকে যে অংশটা সেটা হচ্ছে কি উত্তল দর্পণ। ঠিক আছে, চামচ, স্টিলের চামচ যদি তুমি কখনো কি বলে যে চামচ যখন তোমরা চা খাও বা চিনি যখন না, ওই চামচের পিছনের পার্টটা একটু দেখবে উত্তল দর্পণ। ঠিক আছে, একটু লিখে রাখি, মনে রেখো। তো এই হচ্ছে মেইন পার্ট গলীয় আয়নার। এবার গলীয় আয়নার ক্ষেত্রে আমাদের যে আলোগুলো, মানে আলোগুলো আসলে কিভাবে প্রতিফলিত হয়, ঠিক আছে, আলোর প্রতিফলিত বা প্রতিসরণের ওয়েটা, ঠিক আছে, আলোর আপতিত হওয়ার ওয়ে, আলোর আপতন, আলোর আপতনের ওয়ে গুলো একটু দেখো। তো প্রথমে আমি যদি তোমাদেরকে বলি কি, একটা অবতল দর্পণ নিলাম আর একটা হচ্ছে উত্তল দর্পণ নিলাম। তো ভাইয়া অবতল দর্পণে আপনি বলছেন বাইরের দিকে প্যারা লাগানো, এই যে বাইরের দিকে আমি প্যারা লাগিয়ে রাখছি অলরেডি। আচ্ছা, তো এইখান থেকে যখন এই পয়েন্ট থেকে ধরো আলোটা যাবে, আলোর প্রথম টার্গেট হচ্ছে ফোকাস দিয়ে, এই যে ফোকাস পয়েন্ট দিয়ে এফ, এফ পয়েন্ট দিয়ে চলে যাওয়া, এই যে চলে গেছে, দেখো চলে আসছে। এইখান থেকে যখন পয়েন্টটা যাবে ফোকাস পয়েন্ট দিয়ে আসবে। এখান থেকে যখন পয়েন্টটা যাচ্ছে, এই যে এই পয়েন্ট দিয়ে যখন যাবে, মনে রাখবে এই যে এই পয়েন্টটা আমি একটু দেখাই, দেখাই দিই তোমাদেরকে, এই পয়েন্টটা হলুদ কালার দিয়ে, এই যে এই পয়েন্টটা দিয়ে দেখাইছি, যে এই পয়েন্টটা যখন যাবে তখন এই পয়েন্টটা দিয়ে যখন তোমার আলো যাবে তখন কিন্তু এই আলোটা যে পয়েন্টে গেছে ওই পয়েন্টে আবার ব্যাক করবে। কারণ কি, এটা হচ্ছে যে তোমার যে বক্রতার যে প্রধান অক্ষটা আছে, বক্রতার ব্যাসার্ধের যে প্রধান অক্ষটা, এই প্রধান অক্ষ হয়ে গেছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখছিলাম যে প্রধান অক্ষ কোনটা, এই যে এটা, এই জিনিসটা হচ্ছে কি প্রধান অক্ষ, এই যে দেখো এটা। আচ্ছা, তো এখন একটু দেখো, এই হচ্ছে মেইন পার্ট। তো তারপরে আমরা যদি এবার এখানে ফোকাস তলটা, এই যে এই যে তলটা তো ফোকাস তল, যে তল দিয়ে তোমার হচ্ছে যে মেইনলি দেখাচ্ছে ফোকাস তল বা প্রধান অক্ষ যেটাকে আমরা বলতেছি। তো এই তলে যখন আমার আলোটা যাবে তখন আলোটা যে দিক থেকে যাবে ওই দিক দিয়ে আবার কি হবে, ব্যাক করবে। এটা গেল আমাদের অবতল দর্পণে আলোর যে বিম্বগুলো যাবে সেটা। এবার উত্তল দর্পণে যখন আসবে ভাইয়া, উত্তল দর্পণে ধরো এই পয়েন্ট থেকে আলোটা আসতেছে, এই পয়েন্ট থেকে আসলে এই আলোটা এদিক দিয়ে চলে যাবে আবার, অথবা এই পয়েন্ট থেকে যখন আলোটা আসবে তখন এই আলোটা আবার এদিক দিয়ে চলে যাবে। এন্ড যখন তুমি এই যে এই ফোকাস তলটাকে বাড়াবা বাড়াবা তখন এই জিনিসটা কি হবে, মনে হবে যে ফোকাস থেকে আসছে বলে মনে হয়। কোথা থেকে আসছে বলে মনে হবে, ফোকাস থেকে আসছে বলে মনে হবে। আশা করতেছি বুঝতে পারছো। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং তুমি যখন এখান থেকে এই যে এই পয়েন্ট, এটা হচ্ছে আমার কি ফোকাস পয়েন্ট, ফোকাস, ফোকাস পয়েন্ট। তো এখন তুমি যখন এই পয়েন্ট থেকে তুমি যখন দেখবা তখন মনে হচ্ছে সবগুলো আলো এই পয়েন্টে কেন্দ্রীভূত হচ্ছে। ওকে, তো এই জন্য অবতল দর্পণ আর উত্তল দর্পণকে অভিসারী বা অপসারী, অপসারী বা অভিসারী দর্পণ আমরা কি করতে পারি, কল্পনা করতে পারি। তো এই ছিল মেইন কনসেপ্ট, কিভাবে আলোগুলো যাবে, কিভাবে আলোগুলো আসবে। এবার আমরা কিছু স্টেপ বাই স্টেপ কিছু রুলস দিয়ে আমি তোমাদেরকে দেখাই দিব যে কিভাবে এখান থেকে চিত্র আসলে তুমি ইজিলি আনসার করতে পারবা। খুব সুন্দর কতগুলো কনসেপ্ট দেখাই দিই। ওকে, তো প্রথমে রুল 1 দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুল লিখছেন ভাই। কেন কেন লিখছেন এটা, এই যে অবতল দর্পণে যখন আমি এই পয়েন্ট থেকে আলোটা যাবে, এই পয়েন্ট থেকে যখন আলো যাওয়া স্টার্ট করবে আলোটা এখানে যাবে যে ফোকাস দিয়ে চলে যাবে। এন্ড এটা হচ্ছে আমার আপতিত রশ্মি, আর বাকিটা হচ্ছে আমার কি, প্রতিফলিত রশ্মি। আশা করতেছি বুঝতে পারছো। আপতিত রশ্মি, বাকিটা হচ্ছে আমার কি, প্রতিফলিত রশ্মি। এবার যখন আমার অবতল
থেকে উত্তলে যখন তুমি চলে যাবা, উত্তল দর্পণ, তুমি যখন উত্তল দর্পণে চলে যাবে তখন কি হবে ভাইয়া? তখন এই যে আলোটা তুমি এখান থেকে যাত্রা স্টার্ট করছিলে, এই যে আলোটা গেল, এই আলোটা আরেকটা পয়েন্টে চলে যাবে, ধরো এক্স প্রাইম পয়েন্টে চলে যাবে, এ প্রাইম থেকে শুরু হইলো। এই আলোটা কি দিয়ে যাবে দেখো, এই আলোটা তার ফোকাস দিয়ে আসবে বলে মনে হচ্ছিল। এন্ড এই যে প্রসেসে, এই প্রসেসে তুমি হচ্ছে যে কি পেয়ে যাবা, আলোটার যে বিমবোর্ড আছে সেটা পেয়ে যাবে। তার মানে রুলস 1টা আশা করতেছি বুঝতে পারছো। ওকে, তো এবার রুলস 2টা আমরা একটু দেখি। রুলস 2টা দেখো কি হয়েছে ভাইয়া, রুলস 2তে একটু দেখি। এখানে এই যে অবতল দর্পণে, এই অবতল দর্পণে আমি যদি লক্ষ্য করি, এই অবতল দর্পণে তুমি যদি লক্ষ্য করো, এই যে এই পয়েন্ট থেকে যখন আলোটা আসবে, এই পয়েন্ট থেকে যখন আলোটা আসবে, আলোটা যখন ফোকাস দিয়ে যাবে তখন এই আলোটা স্ট্রেট লাইন মানে সমতলে, সমতলে চলে যাবে, অর্থাৎ সমান্তরাল হয়ে যাবে। কি হবে ভাইয়া? সমান্তরাল হয়ে যাবে। আর এই পয়েন্টে যখন আলোটা আসবে, এই যে এই পয়েন্টে যখন আলোটা আসবে তখন আলোটা কি হয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে বলে মনে হয়। যে রুলস 1 এর মধ্যে সেম, একদম সিমিলার টাইপ, কিন্তু এই যে সমতলে চলে যায়, সমতল। এটা একটু মনে রাখবে যে সবসময় অলওয়েজ প্যারালালি আগাইতে থাকে। কিসের প্যারালাল ভাইয়া? ফোকাসের প্যারালাল, ফোকাস অক্ষ বা প্রধান অক্ষের প্যারালাল। প্রধান অক্ষের সমান্তরাল। তো এই হচ্ছে রুলস 2। এবার রুলস 3টা একটু দেখো। রুলস 3 এর মধ্যে আমরা দেখতেছিলাম অসীম থেকে বা কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যখন আলো আসবে তখন এই আলোটা এসে এসে একটা অসীম থেকে যখন আলো আসবে তখন কি হবে? ধরো এই যে এই অসীম থেকে একটা পয়েন্টে আলো আসলো, এসে ফোকাস দিয়ে যাবে, এন্ড ফোকাস দিয়ে যাওয়া অনেক সময় কি অসীমে আবার ব্যাক করতে পারে। এটা কিভাবে ডিপেন্ড করতেছে? এটা এই যে তোমাদেরকে বলছিলাম অক্ষের ক্ষেত্রে হয়, ঠিক আছে? এই ক্ষেত্রেও আমরা এই রুলস 3তে দেখি। তো এই যে আলোটা চলে যাচ্ছে, এটা সিমিলারলি ইনফিনিটি পার্ট থেকে আমাদের অবতল বা উত্তল দর্পণে, যে উত্তল দর্পণ যেটা ভিতরে, মানে উত্তল দর্পণের ক্ষেত্রে সেম হইতো। এন্ড এই পয়েন্টটা মনে হচ্ছে কিসের থেকে আসছে ভাইয়া? এই পয়েন্টটা মনে হচ্ছে কিন্তু বক্রতার কেন্দ্র থেকে আসতেছে। মেইন রিজন হচ্ছে বক্রতার কেন্দ্র। তার মানে এই যে বক্রতার কেন্দ্র দিয়ে যখন আলো আসবে উত্তল দর্পণ বা অবতল দর্পণ, এটা অবতল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ, বক্রতার কেন্দ্র দিয়ে যখন আসবে তখন যে দিকে আসবে ঠিক বিপরীতে ফেরত যাবে। যে দিকে আসবে তার ঠিক বিপরীতে ফেরত যাবে, এই যে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র, আশা করতেছি বুঝতে পারছো। এবার পরের পার্টটা দেখতে যাই, সবচেয়ে ইম্পর্টেন্ট শর্টকাট, এই শর্টকাটটা দিয়ে ক্লাসটা শেষ করব। ওকে, খেয়াল করো ভাইয়া, আমরা কিভাবে বুঝবো যে কোন পয়েন্টে হইলে প্রতিবিম্বের আকারটা কেমন হবে বা প্রতিবিম্বটা কোথায় পাবো? ঠিক আছে, কিসের ক্ষেত্রে ভাই, কিসের ক্ষেত্রে একটু আমাকে বলে দেন। সেটা হচ্ছে বাইরে প্যারালাল লাগানো, অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? অবতল দর্পণের ক্ষেত্রে। তো চলো এটা একটু দেখি। ধরো এটা হচ্ছে আমার একটা অবতল দর্পণ, আমি যদি দেখাই তোমাদেরকে। এই যে এই গলীয় অংশের আমি একদম প্রথম থেকে তোমাদেরকে দেখাই কিভাবে আমরা অবতল দর্পণটা পার্ট আলাদা করলাম। এই পার্টটাকে আমি নিলাম, নিয়ে আমি যদি একটু হলুদ কালারে দেখাই, তাহলে এই পার্টটা হচ্ছে আমার অবতল দর্পণ। এন্ড অবতল দর্পণে আমি বাইরে কি করলাম ভাইয়া? বাইরে আপনি হচ্ছে প্যারা লাগাই দিলেন, বাইরে প্যারা লাগাই দিলাম আমি। ওকে, এবার আমি কি করলাম, আমি হচ্ছে যে অবতল দর্পণের যে প্রধান অক্ষটা আছে সেটা আঁকবো। যে প্রধান অক্ষ আঁকলাম, তো আঁকার পরে কি হইলো? আঁকার পরে
এই যে প্রধান অক্ষরটা তুমি আঁকলা, আঁকার পরে কি হইলো, এই যে এই জায়গায় তুমি ধরো প্রথম পয়েন্ট যেটা ইনফিনিটি অর্থাৎ অসীম থেকে আসতেছে সেটাকে 1 ধরলা। এই যে এখানে দেখো অসীম থেকে যে পয়েন্টটা আসতেছে সেটাকে আমি 1 ধরলাম। এবার এই যে পার্টটা এটা কি, এটা হচ্ছে যে আমার বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্রের এই যে এই পয়েন্টে এটা ও যদি হয়, বক্রতার কেন্দ্রের এই পার্টে বক্রতার কেন্দ্রের বাইরে এটাকে আমি 2 ধরলাম। এই পার্টটাকে আমি কি ধরলাম, বক্রতার কেন্দ্রের পরের যে পয়েন্টটা আছে বক্রতার কেন্দ্র বরাবর যে পয়েন্ট আছে সেটাকে আমি কি ধরলাম ভাইয়া, এটাকে আমি ধরলাম 3, এটাকে আমি 4, এটাকে আমি 5, এটাকে আমি 6। ওকে, এটাকে তাহলে আমি কি ধরলাম ভাইয়া, এটাকে আমি কি ধরলাম 6 ধরলাম। ওকে, তার মানে 5, এই যে 5 পয়েন্টটা এটা হচ্ছে আমার ফোকাস আর এটা হচ্ছে আমার 6। এখন ধরো লক্ষ্যবস্তুটা আমি যদি তোমাদেরকে বলি লক্ষ্যবস্তু ধরো এই পয়েন্টে আছে, ধরো এই যে 2 তে আছে, যে এইখানে লক্ষ্যবস্তু আছে। তো আমরা কিভাবে, আমরা তো অলরেডি তোমরা পড়ে আসছো, এটা বলে দেওয়ার কিছু নাই। এই যে এইখান থেকে একটা আলো যাবে, আলোটা কি করবে, যেটা হচ্ছে আমার ফোকাস, ঠিক না? তো আলোটা টার্গেট ওয়াইজ কি করবে ভাইয়া, ফোকাস দিয়ে, এই দিক থেকে আলো যাবে, যে আলোটা ফোকাস দিয়ে আসবে, তাহলে কি করবে, আলোটা এখান দিয়ে ফোকাস দিয়ে আসবে। দেখো এই যে ফোকাস পয়েন্ট দিয়ে আসবে, আসলো, খেয়াল করি। এবার এই পয়েন্ট থেকে যে আলোটা আসে, এই আলোটা এই যে তাদের যে তোমার বক্রতার কেন্দ্র আছে সেই পয়েন্ট দিয়ে যাবে, ঠিক না? এন্ড এই যে বক্রতার কেন্দ্রে যে পয়েন্টটা আছে সেই পয়েন্ট দিয়ে যখন যাবে তখন এই জায়গায় একটা কি হবে, প্রতিবিম্ব ক্রিয়েট হবে। এন্ড এই প্রতিবিম্বটা দেখো তো, এটা যদি 2 হয়, এই পয়েন্টটাকে আমরা 3 বলছিলাম, এটাকে 4 বলছিলাম, এটাকে আমরা 5 বলছিলাম, ঠিক না? এটাকে আমরা 6 বলছিলাম। দেখো তো 4 এ মিলিত হয়েছে না, 2 আর 4। অর্থাৎ মনে রাখবা আমরা টোটাল নাম্বার যেভাবেই হোক আমাদেরকে কি করতে হবে, 6 মিলাইতে হবে। কত মিলাইতে হবে ভাইয়া, 6 মিলাইতে হবে। তার মানে 2 যেখানে আছে, তার মানে আমার 4 হইলে কি হয়ে যায়, 6 হয়ে যায়। তার মানে আমার যে প্রতিবিম্বের অবস্থানটা অবশ্যই 4 নাম্বার পয়েন্টে, প্রতিবিম্বের অবস্থানটা অবশ্যই কত পয়েন্টে থাকবে, 4 পয়েন্টে। এবার ভাইয়া এরকম আরেকটা এক্সাম্পল একটু দেখান তো, যে প্রতিবিম্বটা কি আসলে এরকম থাকে কিনা, একটা যদি আমাদেরকে দেখাইতেন। হ্যাঁ চলো আরেকটা দেখি। খেয়াল করো, আবার সিমিলারলি আমি আরেকটা বৃত্ত, এই যে সেম বৃত্তটা থেকে এই পার্টের অংশটাকে আমি নিলাম, এন্ড এই পার্টের অংশ নেওয়ার পরে আমার এই যে বিম্বটা, ঠিক আছে, বাইরে প্যারা লাগানো, যে পার্টটা আছে সেটা নিলাম। নেওয়ার পরে কি হইলো, নেওয়ার পরে আমি হচ্ছে যে তাদের যে প্রধান অক্ষ আছে সেই অক্ষটা কল্পনা করলাম এখানে। ওকে, ক্লিয়ার? তো এখন এই জায়গায় ধরো একটা বিম্ব আছে এই পয়েন্টে, এটা হচ্ছে আমার ফোকাস, এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। তো একটা বিম্ব ধরে নিলাম আমি এই পয়েন্টে আছে, এটাকে যদি অন্য একটা কালার দিয়ে রেড কালারটা দিয়ে দিই, তো এখন আমাকে বলতে পারবা কিনা তোমরা যে এই বিম্বটা ফোকাসে আছে, তার মানে এটা কত নাম্বার পয়েন্টে আছে। আমি যদি বলি এটা আমার 2, যে এই পার্টটাই যে দেখো, এই পার্টটা হচ্ছে আমার 2, এই পার্টটা আমার 3, এই পার্টটা 4, এই পার্টটা 5, এই পার্টটা 6, ঠিক না? তো আমার এটা মেইনলি কোন পয়েন্টে আছে ভাইয়া, মেইনলি আছে আমার হচ্ছে যে 5 পয়েন্ট। তো 5 পয়েন্টে যদি থাকে তার মানে এইখানে যে আমি বিম্বটা ক্রিয়েট করব, তার মানে এই জায়গায় যাবে অবশ্যই, এখানে যাওয়ার পরে এই বিম্বটা কই যাবে, খেয়াল করো এই বিম্বটা কোথায় যাবে। এই বিম্বটা ফার্স্ট অফ অল
এই বিম্বটা ফার্স্ট অফ অল কি করবে, এই বিম্বর প্রথম টার্গেট আমি তোমাদেরকে শর্টকাট বলে দিছিলাম যে এই বিম্বটা প্রথমে চাইবে যে তাদের যে ফোকাসটা আছে এই ফোকাসের কেন্দ্র দিয়ে যাওয়ার জন্য, ফোকাস দিয়ে যাওয়ার জন্য চলে গেল। ওকে, তার মানে এই দিক দিয়ে যে ভাইয়া ফোকাস দিয়ে চলে গেল। এবার এই পয়েন্ট থেকে যে বিম্বটা আসবে সেই বিম্বটা কি করবে, এই বিম্বটা মনে হবে যে আমি এই যে এই পয়েন্টটা যেটা গেল ফোকাস দিয়ে এই পয়েন্টের বিম্বটা, এই পয়েন্টের বিম্বটা তার কোথাও যাইতে পারবে না, যেতে পারবে না, যেতে পারবে না। তো এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা আমার কিন্তু 5, তার মানে আমার 6 করতে হইলে আমাকে করতে হবে 5 প্লাস 1। তার মানে এই পয়েন্টটা খেয়াল করো, এই পয়েন্টটা তখন কি হবে ভাইয়া, এই পয়েন্টটা তখন মনে হবে এই যে এটার যে দর্পণের বিম্বটা সেটা মনে হবে কি অসীম থেকে আসতেছে, অর্থাৎ এই যে ইনফিনিটি থেকে আসতেছে। তার মানে এটাকে যদি আমরা আরেকটু বর্ধিত করতে পারি কিনা একটু দেখি, এটাকে যদি আমরা আরো বর্ধিত করি, আমরা যদি আরো এটা যদি লাইট দর্পণটা দেখাই, তার মানে একটা পয়েন্ট এই যে দেখো এইখানে আমরা যেরকম দেখছিলাম যে আমার প্রথমে হচ্ছে যে বক্রতার কেন্দ্র দিয়ে যাওয়ার কথা ছিল, তো বক্রতার কেন্দ্র দিয়ে যদি যায় এই পয়েন্টটা, তার মানে আমার এখানে আরেকটা পয়েন্ট এদিক থেকে সমতলে বক্রতার কেন্দ্র দিয়ে যাওয়ার কথা। তাহলে চলো আমরা একটু দেখি এটাকে, পয়েন্টটা কোন দিক দিয়ে যাবে, এই পয়েন্টটা একটু খেয়াল করো। এই যে এখানে আমরা কিন্তু অলরেডি জানি যে এখানে একটা পয়েন্ট আছে কি, সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তার মানে এই যে এই কেন্দ্র দিয়ে আমি যদি একটা রেখা অঙ্কন করি, যে কেন্দ্র দিয়ে যাবে এরকম যদি আমরা একটা রেখা অঙ্কন করি, খেয়াল করো তাহলে কি হবে, কেন্দ্রটাকে আমরা দিকটা আগে নিয়ে আসি, এই পয়েন্টটা, ঠিক আছে। তো কেন্দ্র দিয়ে যদি আমরা একটা রেখা অঙ্কন করি, কেন্দ্র দিয়ে যদি রেখাটা অঙ্কন করি তাহলে কি হবে, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমি যদি ইনক্রিজ করি দেখা যাবে এই জিনিসটা কি অসীমে মিলিত হবে। কোথায় মিলিত হবে, অসীমে মিলিত হবে। তার মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে। তো কেন অসীমে, অলরেডি আমরা দেখছি দর্পণের বাইরে যে অসীমে মিলিত হচ্ছে, এই যে দেখো এটা আমি কিন্তু অলরেডি দেখে ফেলছি কিছুক্ষণ আগে, যে এই যে 1 পয়েন্ট ইনফিনিটিতে, এই যে ইনফিনিটিতে চলে যাচ্ছে, এই যে 1 ইনফিনিটিতে চলে যাচ্ছে। ওকে, ক্লিয়ার, আশা করতেছি বুঝতে পারছো। ভাইয়া আরেকটা একটু এক্সাম্পল দেখেন, সুন্দর আরেকটা এক্সাম্পল দেখেন। চলো আমরা বক্রতার কেন্দ্রে রাখলে কি হয় একটু দেখি। খেয়াল করো, তো শর্টকাট অনুযায়ী আমরা যেটা পড়ছিলাম সেটা কি, শর্টকাট অনুযায়ী আমরা যেটা বলছিলাম সেটা যদি আমি একটু বলি তোমাদেরকে, আরেকবার রিকল করাই দিই। এই যে এটা পয়েন্ট ছিল, এন্ড এই পয়েন্টে এটা এই শর্টকাটটা একটু খেয়াল করো। তো কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে যে শর্টকাটটা আমরা পড়ছিলাম সেখানে আমরা দেখছি কি যে 1 যদি বাইরে থাকে, মানে একটা দর্পণের একটা অবতল দর্পণ, ঠিক আছে। তো অবতল দর্পণে হচ্ছে যে 1টা বাইরে আছে, 1 মানে হচ্ছে যে তোমার একটা নাম্বার দিলাম আমি অসীমে, ঠিক আছে, এটা হচ্ছে মূলত অসীমে, ঠিক আছে না, অসীমে। তো এই শর্টকাটে আমরা দেখতেছি কি যে 2 3 4 5 6 এই কয়েকটা নাম্বার আমরা অবতল দর্পণের বিভিন্ন প্রধান অক্ষ থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে আমরা কি করলাম, পয়েন্ট আউট করলাম। ওকে, তো এই যে পয়েন্ট আউট করছিলাম সেখানে আমরা দেখছি এই যে ও বক্রতার কেন্দ্র এন্ড এফ মানে হচ্ছে ফোকাস। তো এই জায়গায় আমরা বক্রতার কেন্দ্রে ও এর ভ্যালু ধরছিলাম 3 এন্ড ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে আমরা 4 ধরছি, তারপরে ফোকাস পয়েন্টে 5 ধরছি এন্ড ফোকাস পয়েন্টের থেকে হচ্ছে যে মেরুর পর্যন্ত যে পয়েন্টে সেখানে আমরা 6 ধরছিলাম, বক্রতার কেন্দ্রের বাইরের পার্টটাকে আমরা 2 ধরছি। তো এই শর্টকাট অনুযায়ী আমাদের টার্গেট ছিল কি 6 মিলানো, 6 মিলানো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই দুইটা যোগ করে আমাদেরকে কি করতে হবে, 6 মিলাতে হবে। এক্স কি, এক্স হচ্ছে তোমার বিম্বের লক্ষ্যবস্তুর অবস্থান, আর ওয়াই হচ্ছে আমার যে যেখানে যে পয়েন্টে বসবে বা যে পয়েন্টে আসবে এই ভ্যালুটা সেটা। তো এখন আমি যদি খেয়াল করো, আমি যদি এই পয়েন্টটাকে ও পয়েন্ট ধরি, অর্থাৎ বক্রতার কেন্দ্র ধরি, তার মানে এই পয়েন্টটা আমার কি, এই পয়েন্টটা হচ্ছে আমার কি ফোকাস। তো এটা নরমালি আমরা যদি দেখি তাহলে কি হবে ভাইয়া, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে 3,
এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 6, ঠিক না? তো ভাইয়া একটা জিনিস একটু খেয়াল করো, কি যে এই যে পয়েন্টটা 3 পয়েন্টটা আমি যখন বস্তুটা বসাচ্ছিলাম, 3 পয়েন্টে আমি যখন বস্তু বসাচ্ছিলাম, এখানে যখন আমি 3 বসাচ্ছি, তার মানে 3 প্লাস এক্স দুইটা যোগ করে আমাকে কি করতে হবে? 6 করতে হবে, ঠিক না? 3 প্লাস এক্স যোগ করে আমাকে কি করতে হবে ভাইয়া? 6 করতে হবে। তাইলে এই দুইটাকে আমি যোগ করে কি করব? 6 করব। তার মানে x এর ভ্যালুটা আমার আসবে কত? 3। তার মানে x এর ভ্যালু মানে কি? আমার যে প্রতিবিম্বটা হবে, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান কত পয়েন্টে থাকবে? 3 পয়েন্টে। তার মানে দেখো তো প্রতিবিম্বের অবস্থান আমার এই যে 3 পয়েন্টটা, যে 3 পয়েন্টটা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। তার মানে আমি এখান থেকে দেখো, আমি যদি এই পয়েন্ট থেকে আমি যদি লক্ষ্যবস্তুটাকে নিই, এই যে এক্স আর ওয়াই লক্ষ্যবস্তুটা, এই যে লক্ষ্যবস্তুটাকে আমি যদি নিই, তাহলে কি হচ্ছে? এখানে আমার আলোটা যাচ্ছে এদিকে, ঠিক আছে না? আলোটা যে কি হবে ভাইয়া বলো তো? আলোটা এই পয়েন্টে যাবে, যে আলোটা হচ্ছে যে এই পয়েন্টে এসে এখানে এই পয়েন্টটাতে এসে মিলিত হবে। অর্থাৎ এটাকে আমরা যদি বলি এ ভি সি, দেন এই থেকে এটা যদি আমার এল হয়, এই পয়েন্টটা যদি আমি এল হয়, এটা যদি আমার এফ প্রাইম হয়, এফ না দিয়ে আমি অন্য একটা পয়েন্ট দিই, এই পয়েন্টটাকে আমি দিলাম এম। তার মানে এই পয়েন্ট থেকে আলোটা এই যে ফোকাসের ভিতর দিয়ে যে এম পয়েন্টে যে দেন হচ্ছে যে কি পয়েন্টে আসবে? ধরো আমি এটাকে বললাম যে হচ্ছে এল পয়েন্ট, এল পয়েন্টে চলে আসলো। তো যখন আমি এই জায়গায় স্ট্রেট লাইন কল্পনা করব, তখন দেখা যাবে এই যে এখানে একটা কি হবে? প্রতিবিম্ব তৈরি হবে। এই প্রতিবিম্বের দৈর্ঘ্যটা মনে রাখবা ভাই, এই প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কিন্তু এটা একদম সমান হবে। এন্ড এই জায়গায় 3+3 অর্থাৎ কোথায় অবস্থিত হবে? একদম বক্রতার কেন্দ্র বরাবর, ঠিক আছে? তার মানে এই শর্টকাটটা তোমরা অবশ্যই ফলো করবা, খুব ইম্পর্টেন্ট একটা শর্টকাট। এটা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা 3 স্টার শর্টকাট। ওকে, আশা করতেছি এটা পারবা তোমরা। কিছুক্ষণ আগে এই ভিডিওটা অলরেডি একবার শুট করে ফেলছিলাম, কিন্তু ভয়েস না আসার কারণে আবার শুট করা লাগতেছে। আচ্ছা দেখো, তো অবতল দর্পণে বিভিন্ন অঙ্কনের আমরা টাইপ দেখতেছি। তো আমরা জানি অবতল দর্পণে অলওয়েজ বাস্তব প্রতিবিম্ব দিবে। এন্ড এই যে বাস্তব প্রতিবিম্বটা আমরা পাবো, এটা কিন্তু লক্ষ্যবস্তু এবং অসীমের বক্রতার কেন্দ্রের মাঝে যে টাইপটা আছে সেটা দেখতেছি, অর্থাৎ টাইপ 1, টাইপ 1 এ। তো কি হচ্ছে ভাইয়া? ধরো এই যে এই পয়েন্ট থেকে যখন আলোটা যাবে, তখন এই আলোটা ফোকাস দিয়ে যাবে, মেইন ফোকাস দিয়ে যাওয়ার পরে কি হবে? ফোকাস দিয়ে যে এটা চলে যাবে, এন্ড পরবর্তীতে এই যে আবার তোমার হচ্ছে যে ও মানে হচ্ছে আমার বক্রতার কেন্দ্র দিয়ে চলে যাবে, ঠিক আছে? তো কেন্দ্র দিয়ে যে এটা আবার এদিক দিয়ে যাবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে পার্টটা গেল, ঠিক আছে? এখন এই জায়গায় যে দুইটা জায়গায় মিলিত হলো, ঠিক আছে? এই যে মিলিত হলো, তো বক্রতার কেন্দ্র দিয়ে যখন যাবে, তখন কিন্তু এটা যে ওয়েতে আছে সেই ওয়েতে কি হবে? আপতিত হইছে, প্রতিফলিত হবে। এন্ড ওই টাইমে এই পয়েন্টে একটা কি হবে? প্রতিবিম্ব তৈরি হবে। এই প্রতিবিম্বটার আকৃতিটা একটু দেখো, খর্বিত, উল্টা, এবং এটা কিন্তু বাস্তব প্রতিবিম্ব। আমরা জানি ওই যে এই জায়গায় আমরা পড়ে ফেলছি অলরেডি। এন্ড এর অবস্থানটা কি হবে? বক্রতার কেন্দ্রে প্রধান ফোকাসে। ভাই কেন হয়েছিল? যে আমরা তোমাদেরকে বলছিলাম যে এই পার্টটা হচ্ছে 1 এন্ড এটা হচ্ছে আমার 2 ছিল, ঠিক না? আর এটা কি ছিল? 3, এটা 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। তো এখন আমার প্রথমত এটা হচ্ছে অসীমে আছে, তার মানে এখানে দেখতে হবে যে অসীমের বক্রতার কেন্দ্রের মাঝখানে আছে, তো 2 আছে, তাহলে 2 + x = 6। তার মানে x এর ভ্যালু হচ্ছে কত? 4, ঠিক না? তো 4 যদি হয়, এখানে 4 স্থান কোনটা? এটা তো এখানে হয়েছে। ওকে, আশা করতেছি ক্লিয়ার। তারপর একটু খেয়াল করো, লক্ষ্যবস্তু যখন আসে অসীম থেকে হইলে কি হবে? একটা পয়েন্ট এখানে এসে চলে গেল, এন্ড আরেকটা পয়েন্টে এসে আবার মিলিত হয়ে চলে গেল। তো দুইটা পয়েন্ট যখন মিলিত হবে তখন প্রতিবিম্ব ক্রিয়েট হইল, ঠিক আছে? এই যে এরকম এরকম যে এই পয়েন্ট থেকে আসলো, চলে গেল, ঠিক আছে? আবার আরেকটা পয়েন্টে আসলো, এই পয়েন্টে মিক্স হয়ে চলে গেল, তো এইভাবে। তো এখন এই পয়েন্টে আমরা প্রতিবিম্বটা পাচ্ছি, প্রতিবিম্বটা হবে বাস্তব, উল্টা, অত্যন্ত খর্বিত, ঠিক আছে? আর অবস্থান হবে ফোকাস তলে, এই যে এই ফোকাস তলে প্রতিবিম্বটা ক্রিয়েট হবে। ওকে, তারপর একটু খেয়াল করো,
লক্ষ্যবস্তুটার অবস্থান বক্রতার কেন্দ্রে মানে একদম 2 নাম্বার বা 3 নাম্বার পয়েন্টে 2 নাম্বার বলতেছি 3 নাম্বার পয়েন্টে। তো 3 নাম্বার পয়েন্টে যখন হবে 3 নাম্বার পয়েন্টে যখন এই যে হবে তখন আমরা জানি 3 নাম্বার পয়েন্ট থেকে 3 নাম্বার পয়েন্টে কি হবে 3+3। তার মানে শর্টকাট কিন্তু কিছুক্ষণ আগে দেখেন 6। তার মানে একদম 3 নাম্বার পয়েন্ট অনুযায়ী অর্থাৎ এটা দোনোটা কি হবে ইকুয়াল। ওকে, এন্ড লক্ষ্যবস্তুটা সমান হবে, উল্টা হবে এবং বাস্তব। ঠিক আছে, এন্ড প্রতিবিম্বের আকৃতি আর প্রকৃতিটা দেখো অবস্থান বক্রতার কেন্দ্রে। ওকে, অর্থাৎ সি পয়েন্টে। তারপরে আসো, লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে যদি হয়, তো বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে মানে পয়েন্ট কত ভাইয়া? আমি যদি এটা 1 ধরি, এটা হচ্ছে আমার 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, তার মানে 4। তাহলে 4 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6, মানে এক্স এর ভ্যালু হচ্ছে 2। তার মানে আমার এই পয়েন্টে আসবে কোনো একটা জায়গায়। তার মানে বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝখানে। তার মানে বক্রতার কেন্দ্র অসীমের মাঝখানে যাবে, দেখো গেল ফোকাস দিয়ে, তারপরে বক্রতার কেন্দ্র দিয়ে যেদিকে গেছে এদিকে ব্যাক করছে, এন্ড এই পয়েন্টে মিলিত হয়েছে। বিবর্ধিত, অবশ্যই প্রকৃতিটা হবে বিবর্ধিত। উল্টা ভাইয়া কখনো আমরা বাস্তব পাবো না, ঠিক সরি কখনো আমরা উল্টা পাবো না। রেডি, 1 2 3। ভাইয়া আমরা কখনো কিন্তু এখানে অবাস্তব কিছু পাবো না, এন্ড ভাবটা কিছু পাবো না, উল্টা পাবো। উল্টা মানে হচ্ছে বাস্তব। এন্ড বক্রতার কেন্দ্রটা বাহিরের দিকে হবে। ঠিক আছে, অবস্থান বক্রতার কেন্দ্রের বাহিরে, যে বক্রতার কেন্দ্রের বাহিরে অবস্থান হয়। ওকে, তারপরে দেখো লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে যদি হয়, লক্ষ্যবস্তুটা যদি প্রধান ফোকাস হয়, তো প্রধান ফোকাস মানে ভাইয়া 5, মানে 5+1 যদি করে তাহলে 6 হবে। তাহলে 1 হচ্ছে কি ইনফিনিটি বা অসীমে। তার মানে এটা পার্টটা কি অসীমে মিলিত হবে। ক্লিয়ার? অনেক বিবর্ধিত অনেক বড় হইতে পারে, উল্টা এন্ড সোজা। ঠিক আছে, বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে। ঠিক আছে, অবস্থানটা কোথায় অসীমে মিলিত হবে। ওকে, আশা করছি বুঝতে পারছো। লক্ষ্যবস্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে, লক্ষ্যবস্তু যখন আমি এটা অলরেডি কিছুক্ষণ আগে দাগে রাখছিলাম, ঠিক আছে, যে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি হয়েছে লক্ষ্যবস্তুটার প্রধান ফোকাসে যখন যাবে, ঠিক আছে, প্রধান ফোকাস আর মেরুর মধ্যবর্তী। প্রধান ফোকাস মানে হচ্ছে এটা, আর মেরুর মধ্যবর্তী মানে হচ্ছে যে এই যে পয়েন্ট, যে মেরুর পয়েন্ট যেটা আছে সেটা। তো এটা হইলে কি হবে, এটা হইলে আমি জানি যে এখানে হচ্ছে যে তোমার 5 পয়েন্ট, ঠিক না? 5, তো 5 আর 6, এই যে এটা যদি হবে তোমার 2, এটা যদি 3, এটা যদি 4, এটা যদি 5, এটা হচ্ছে 6। তার মানে এটা 5, এটা হচ্ছে 6। তো 6 যদি হয় তখন এই যে 6 যখন হবে তখন 0+6 হবে। 0টা কি দর্পণের বাইরে, দর্পণের বাহিরে, দর্পণের বাহিরে তৈরি হবে। তো দেখো একটু যদি আমি বাড়াই, একটু বাড়াইলে দুইটা জিনিস, একটু বাড়াইলে দুইটা পয়েন্ট যখন আসবে বাড়াইলে দর্পণের বাইরে প্রতিবিম্বন হবে, এন্ড প্রতিবিম্বনটা দর্পণের পিছনে তৈরি হবে বা বাহিরে দর্পণ থেকে চলে যাবে। আকৃতিটা হবে কি বিবর্ধিত, সোজা এবং অবাস্তব। বিবর্ধিত, সোজা, অবাস্তব। এই জায়গায় আমরা প্রথমে কি অবাস্তব প্রতিবিম্ব দেখছি, যেহেতু দর্পণের বাইরে হইলো। ওকে, ক্লিয়ার? এবার আমরা দেখবো লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বটা কেমন হইতে পারে। উত্তল দর্পণ, এতক্ষণ আমরা কিন্তু অবতলে সব ইম্পর্টেন্ট টাইপ গুলো কভার করে ফেলছি, আর আমি এতটুকু এনশিওর যে তোমাদের এখান থেকে কোনো কোয়েশ্চেন আসবে ইনশাল্লাহ। তো এবার আমরা উত্তল দর্পণের প্রতিবিম্বটা একটু দেখি। হ্যাঁ, তো উত্তল দর্পণ আমরা অলরেডি ড্র করে ফেলছি যে উত্তল দর্পণের ক্ষেত্রে যখন আমরা এই যে ফোকাস এবং মেরুর মাঝখানে যখন বস্তু রাখবো তখন এই বস্তুটা যাবে, এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে যে আমার কি লক্ষ্যবস্তু, ঠিক না? তো লক্ষ্যবস্তুটা ভাই কিভাবে ডিপেন্ড করতেছে আমরা এটা, প্রথমে আমার যখন উত্তল দর্পণে আলো আসবে তখন আলোটা কি হয়ে যাবে, এদিক দিয়ে আলোটা এসে আলোটা এদিক দিয়ে যে আলোটা দিক দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, এন্ড এটা যখন আমরা টানবো তখন এই জিনিসটা ফোকাস দিয়ে যাবে, এন্ড এই জায়গায় আবার যখন আলোটা সরাসরি যখন আসবে, খেয়াল করো, এন্ড এই যে সরাসরি আলোটা একটু আমাদের কি মেরু দিয়ে চলে যাবে। তো দুইটা পয়েন্ট যখন আমার কাউন্ট হবে তখন কি এই যে এই জায়গায় হচ্ছে আমার দর্পণ। তো আকৃতি আর প্রকৃতিটা একটু খেয়াল করো, খর্বিত, অবাস্তব, সোজা। ফোকাস, প্রধান ফোকাস এবং মেরুর মধ্যবর্তী মাঝখানে। এবার এটার ক্ষেত্রে কি হচ্ছে, সেম, সিমিলার, একদম সিমিলার টাইপ। একটু দূরে নিয়ে গেলাম, দূরে নিলেও সেম কাহিনী, একদম স্ট্রেট লাইন হইলে স্ট্রেট লাইন দিলাম, চলে গেল। তো এখান থেকে আমরা খর্বিত করলাম, একটু বাঁকা করে দিলে আমাদের মেরু দিয়ে চলে গেল, ঠিক না? মেরু দিয়ে চলে গেল, আর এটা ফোকাস দিয়ে চলে গেল। তো এই জায়গায় আমার হচ্ছে যে যে তোমার প্রতিবিম্বটা আছে সেটা হচ্ছে খর্বিত, ছোট। ঠিক আছে, তো আজকে আমি হচ্ছে তোমাদেরকে সব ইম্পর্টেন্ট টাইপ গুলো কভার করে দেওয়ার ট্রাই করছি, এন্ড এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল। ঠিক আছে, সো এই চ্যাপ্টারের কনসেপচুয়াল যে পার্ট গুলো আছে আশা করতেছি পারবা। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমি অলরেডি তোমাদের গ্রুপে একটা স্লাইড দিয়ে দিছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু পড়ে নিবা, আর সিকিউ কোয়েশ্চেন গুলো আমি বলবো একদম ইজি কনসেপচুয়াল টাইপ। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে সিকিউ নিয়ে আলোচনা করবো। ভালো থাকো সবাইকে, আসসালামু আলাইকুম।